এমন আমাকে পোস্ট করো নাই, স্পটলাইটও করো নাই, আগেই লাইভ দিয়ে দিছো। আগে আমাকে পোস্ট করবা, স্পটলাইট করবা, পরে আমি বললে পরে লাইভ দিবা। তিশা ওকে জয়েন দাদা। করেছে ফার্স্ট। তিশার পুরো নামটা কি? হ্যালো তিশা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি নিয়েন, অসুবিধা নেই। ক্লাসে আছি তো, বাকি কথা পরে বলতেছি। আমার 11টা পর্যন্ত ক্লাস আছে, আপনি 11টার সময় এসেন, 11টা পরে এসেন। আপনি 11টার সময় বাসায় আসেন, অথবা ফোনে ফোন দেন 11টার সময়, আমি ক্লাসে আছি, বাকি 11টা পরে বলতেছি। আচ্ছা, আজকে আহ 2-3 জন নতুন জয়েন করেছেন, আমাদের উদ্বোধনী ক্লাসের পরে জয়েন করেছেন, যার কারণে জানেন না যে আমাদের ক্লাসের রেকর্ড গুলো, প্রিভিয়াস ক্লাসের রেকর্ড গুলো কোথায় পাওয়া যায়, বা শিট গুলো কোথায় পাওয়া যায়। তাদের জন্য আমি আজকে আবার একটু দেখিয়ে দিই। তারা ফেসবুকে গিয়ে একজন প্রশ্ন করেছে ক্লাস রেকর্ড কোথায় পাওয়া যায়। আচ্ছা তো নৌশাদ ভাই, এগুলো দেখাইতে হবে না। ভাই আমি বলো। হচ্ছে গত ব্যাচে যে কাজটা করছিলাম এই ব্যাচে সেম কাজটা করে দিবনি, তাহলে আর স্টুডেন্টদের আর কোনো প্রশ্ন থাকবে না। কি কাজ? ওই যে ভিডিওটা আপনি তো আপলোড দাও ক্লাস নাই, শুরু করে দিতে পারেন 9টা 19। ইনস্ট্রাকশনের ভিডিওটা আপলোড দাও নাই, যার কারণে হ্যাঁ মানে ইনস্ট্রাকশনের। ইনস্ট্রাকশনের ভিডিওটা একদম লিখিতভাবে বিস্তারিত দিয়া প্রয়োজনে হচ্ছে ওই যে পোস্টের লিঙ্ক গুলা সহ পোস্ট করে দিলেই হবে। আমি দেখলাম যে ক্লাস রেকর্ডের লিঙ্কে আমাদের উদ্বোধনী ক্লাস আছে, বাট ইনস্ট্রাকশনটা নাই। ইনস্ট্রাকশনটা তুমি আপলোড দাও, খুব জরুরি ভিত্তিতে, ক্লাস চলাকালীনই দাও। ইনস্ট্রাকশনটা আপলোড দিয়ে দিচ্ছি, ওইটা আলাদাভাবে গ্রুপে আপলোড দিয়ে পিন করে দিই, তাহলে আরো বেশি ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সেটা আমি ব্যবস্থা করতেছি, আপনি ক্লাস শুরু করে দেন। আমাদের লিডার স্টুডেন্ট চলে আসছে। আমার শীটটা কি দেখা যাচ্ছে? আমি যেটা স্ক্রিনশট দিয়েছি সেটা কি হ্যাঁ দেখা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার, আপনাকে দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি। রেকর্ড অন করলাম আমি। হ্যাঁ। মারুফ আপু একটু আগে জয়েন করেছেন। মারুফ আপু আজকে নতুন জয়েন করেছেন। এই ক্লাসে জয়েন করেছেন? কোনো না। আচ্ছা, খুব শীঘ্রই হয়তো জয়েন করবো। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আমরা বিজ্ঞানের একদম শুরু থেকে প্রথম ক্লাস আজকে। তারা জানেন যে আমি আপনাদের বিজ্ঞান, গণিত এবং মানসিক দক্ষতার ক্লাসগুলো নিই ইনশাআল্লাহ। বিজ্ঞানের প্রথম ক্লাস। বিজ্ঞানের অনেক মজার মজার ক্লাস আছে, এগুলো ক্লাসই খুব মজার। পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, 4টা পার্টে ভাগ করা। তো আমরা একদম পরিমাপ থেকে শুরু করি, ক্লাস 9-10-এর প্রথম চ্যাপ্টার দেখবেন আপনারা, পরিমাপ, ভৌত বিজ্ঞানের বিকাশ। আমরা একদম বিজ্ঞানের ইতিহাস থেকে, একদম প্রাচীন যুগ থেকে, পৃথিবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ হচ্ছেন অ্যারিস্টার্কাস। ওনারা সবাই খ্রিস্টপূর্বের কথা। এই যে কালকে নিপুণ স্যার বাংলা ক্লাসের মধ্যে একটা ছন্দ বলেছিলেন, কি যেন ছন্দটা? স্পা, SPA। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আরেকটা যেন কি, আর্কিমিডিস নাকি? লাস্ট এতে কার নাম ছিল? যাই হোক, মানে আরো কিছু খ্রিস্টপূর্বের আরো অনেক বিজ্ঞানী ছিলেন, যেমন অ্যারিস্টার্কাস, তারপর হচ্ছে আহ থিওফ্রাস্টাস, নাম শুনেছেন আপনারা? এরকম থিওফ্রাস্টাস ছিলেন উদ্ভিদ বিজ্ঞানী। আর আজকে আমরা যেটা পড়ছি, অ্যারিস্টার্কাস ছিলেন জ্যোতির্বিজ্ঞানী। তো সূর্য
সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও অন্যান্য গ্রহগুলো সূর্যকে সেন্টারে রেখে ঘুরছে, এই ধারণা প্রথম দিয়েছিলেন এরিস্টার্কাস। কিন্তু মানুষ সেটা বিশ্বাস করেনি, এবং পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস, তিনি এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করেন। এরপরে মানুষ এটাকে বিশ্বাস করেছে। আর নিকোলাস কোপার্নিকাসের এই থিওরিটির নাম ছিল হেলিওসেন্ট্রিজম। হেলিওসেন্ট্রিজম শব্দটা এসেছে হিলিয়াস এবং সেন্টার, এই দুটা থেকে। হিলিয়াস মানে হচ্ছে সূর্য। তারা কি জানেন কিনা যে যারা জিউস বা ইহুদি ধর্মের অবলম্বী, তাদের দেবতার নাম হচ্ছে হিলিয়াস, মানে সূর্যদেব। সূর্যকে তারা দেবতা কল্পনা করে। আর সেন্ট্রিজম মানে হচ্ছে সেন্ট্রাল থেকে, কেন্দ্র তত্ত্ব, সূর্য কেন্দ্র তত্ত্ব। হেলিওসেন্ট্রিজম মানে হচ্ছে সৌর কেন্দ্র তত্ত্ব, মানে সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্র। এটা হচ্ছে হেলিওসেন্ট্রিজম। একই থিওরি কিন্তু সক্রেটিসও দিয়েছিল, এবং এই সক্রেটিস যেটা দিয়েছিল এটা বাইবেলের থিওরির সাথে বিপরীত হয়েছিল। বাইবেলে বলা ছিল পৃথিবী হচ্ছে সৌরজগতের এবং মহাবিশ্বের কেন্দ্র। পৃথিবীর এই মহাবিশ্বের সকল কিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তো এই তত্ত্বের সঙ্গে সক্রেটিসের তত্ত্ব বিপরীত সাংঘর্ষিক হওয়ায় সক্রেটিসকে হত্যা করা হয়, একদম মঞ্চে তুলে জনসম্মুখে, রাজ্যের সকল জনগণের সামনে হেমলক নামের একটা বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়, সক্রেটিসকে। দেখেন, সকল বিজ্ঞানী, সক্রেটিস বলেন, কোপার্নিকাস বলেন, অ্যারিস্টার্কাস বলেন, সবাই একই থিওরি দিয়েছে যে সূর্য হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এবং সূর্যকে কেন্দ্র করেই সকল গ্রহ ঘুরছে। এটাই হেলিওসেন্ট্রিজম। এবং বর্তমানের আধুনিক জ্যোতির্বিজ্ঞানে বর্তমানের যে বিজ্ঞানীরা, তারাও কিন্তু একই কথাই বলছে, যে সূর্য পৃথিবীর কেন্দ্র, পৃথিবী না, সৌরজগতের কেন্দ্র, সূর্যকে কেন্দ্র করে চারদিকে সবকিছু ঘুরছে। এখন আমরা পৃথিবীতে যা যা দেখবো, যা যা শুনবো, এসব কিছু, নাথিং ইজ ইন স্যাক্রোস্যান্ট। পৃথিবীর কোনো কিছুই পরম সত্য নয়। একমাত্র কোরআন শরীফের বাণী ছাড়া পৃথিবীর কোনো সত্য পরম সত্য না। বুঝতে পেরেছেন? সবকিছু আপেক্ষিক। এই আপেক্ষিকতার একটা প্রমাণ আমি আজকে আপনাদেরকে দিই। ধরেন আমি যদি বলি, একটু ড্র করি। ধরেন এটা হচ্ছে সূর্য। আচ্ছা, সূর্যের চারদিকে একটা কক্ষপথের মধ্যে অন্যান্য গ্রহ ঘুরছে, এটা একটা কক্ষপথ, একটা কক্ষপথ। এখানে সাপোজ আছে পৃথিবী। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কক্ষপথ আছে। এখন এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে নাকি পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে, এই জিনিসটা তো দুইটা দুইটা সাপেক্ষে। অন্য সকল গ্রহ যদি না থাকতো, তাহলে আমরা যদি বলতাম যে পৃথিবীটাই কেন্দ্র, পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে, আমরা যেমন দেখি, আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আমরা কি দেখি? পৃথিবী স্থির দেখি না? এবং দেখি চারদিকে অন্যান্য গ্রহগুলো ঘুরছে, তাই না? এরকমই আমরা দেখি না? সুতরাং আমাদের চোখে আমরা যা দেখি তাই তো বলবো সত্য, তাই না? এখন আপনার আহ চোখে যদি একটা ক্যামেরা লাগিয়ে আপনি একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রুমের মধ্যে ঘুরেন, আপনি কি দেখবেন? যে আপনি স্থির ছিলেন, আপনার চারদিকে রুমটা ঘুরে বেড়াচ্ছে। আবার যদি আপনি একটা সেলফি স্টিক দিয়ে নিজেকে ধরে ঘোরেন, তাহলে দেখবেন আপনি নিজেই ঘুরতেছেন। তার মানে আসলে কি আপনি ঘুরতেছেন নাকি আসলে রুম ঘুরতেছে? এটা তো ডিপেন্ড করবে যে পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গির উপর, কোন পয়েন্ট থেকে অবজার্ভ করা হচ্ছে তার উপর। যেমন আপনি ট্রেনের ভিতর বসে আছেন, আপনার কাছে মনে হচ্ছে যে গাছগুলো পিছন দিকে চলে যাচ্ছে, মানে গাছগুলো চলমান, আপনি স্থির। আবার এই একই আপনি যখন গাছের গুঁড়িতে বসে থাকবেন ট্রেনের বাইরে, তখন আপনি দেখবেন ট্রেনটা চলে যাচ্ছে। তাহলে ট্রেন চলমান না গাছ চলমান, দুইটাই কিন্তু সঠিক, দুইটাই সঠিক।
এক এক ক্ষেত্রে এক একটা সঠিক। কার দৃষ্টিকোণ থেকে অবজার্ভ করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নিতে হবে, গাছ স্থির নাকি ট্রেন স্থির। ঠিক একই রকম পৃথিবী স্থির নাকি সূর্য স্থির, এটা দুইটা দুইটা সাপেক্ষে, দুইটাই চলমান। আপনি পৃথিবী থেকে দেখলে মনে হবে সূর্যটা চারদিকে ঘুরতেছে, ভোরবেলা আমরা দেখি পূর্ব দিকে উঠলো, পরে আবার কি সন্ধ্যাবেলা সারা পৃথিবী ঘুরে, আপনি আগের আগের জায়গাতেই ছিলেন, সূর্যটা সারা মহাকাশ ঘুরে আবার পশ্চিম দিকে। মানে আপনার সাপেক্ষে সূর্য ঘূর্ণায়মান, আপনি স্থির। কিন্তু যখনই আপনি একাধিক গ্রহ নক্ষত্রকে আপনি কম্পেয়ার করবেন, তখন দেখবেন, তখন আপনাকে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে আসলে কে স্থির। তো এখন দেখেন, আপনাকে যদি আপনি স্থির করে দেন, তাহলে আপনার কেন্দ্রের সাপেক্ষে অন্যান্য গ্রহগুলো বৃত্তাকার পথ তৈরি করবে না, এবং অন্য সবগুলো গ্রহকে কোনোটাকেই কেন্দ্র ধরলে বাকি অন্য সবগুলো গ্রহ একটা গ্রহের সাপেক্ষে ঘুরবে না। কিন্তু সূর্যটাকে যদি আমরা স্থির করে দেই, কেন্দ্র কল্পনা করি, তাহলে কিন্তু সবগুলো গ্রহই সূর্যের চারদিকে সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরছে। সুতরাং এই অন্যান্য পৃথিবী সহ সৌরজগতের সবগুলো গ্রহকে আমরা কল্পনা করলে এই ডিসিশনে আমরা আসতেই পারি, হ্যাঁ, সূর্যটাই স্থির, সূর্যের চারদিকেই পৃথিবী ঘুরছে। কিন্তু আরেকটু বড় পরিসরে যদি চিন্তা করি, যদি আমরা কল্পনা করি যে আমাদের এই ছায়াপথের চারদিকে হচ্ছে অনেক কোটি কোটি নক্ষত্র, কোটি কোটি নক্ষত্র ঘুরছে, সূর্য একটা নক্ষত্র, সূর্যের এনামুল ভাই কি আছেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও আচ্ছা, আমি আচ্ছা, ভাবছি আমার প্রবলেম। না না, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন আমি আবার যদি বলি যে এই সূর্য যেমন একটা নক্ষত্র, ঠিক তেমনি প্রক্সিমা সেন্টারে হচ্ছে আরেকটা নক্ষত্র, আবার এখানে আছে আরেকটা নক্ষত্র, এরকম কোটি কোটি নক্ষত্র কিন্তু আমাদের ছায়াপথে আছে। তাহলে আমি যদি বলি এই এই যে অ্যানালিটিক্যাল ক্লাসরুমের যে লোগোটা, এটাকে যদি আমি আমাদের এই ছায়াপথটা কল্পনা করি, এবং এই ছায়াপথের কেন্দ্রবিন্দুতে যদি আমরা কল্পনা করি এখানে একটা যে কোনো কিছু আছে, ধরেন ব্ল্যাক হোল আছে, বা একটা পয়েন্ট কল্পনা করি, সো এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই ঘূর্ণায়মান। তাহলে সূর্য তো আসলে স্থির না, সূর্য ঘুরতেছে তার ছায়াপথকে কেন্দ্র করে। আবার ছায়াপথ নিজেও স্থির না, ছায়াপথ নিজেও ঘুরতেছে অন্য 100 ছায়াপথ, 1 লক্ষ 1 কোটি ছায়াপথের যে ক্লাস্টার আছে, সেই ক্লাস্টারের কেন্দ্রের চারদিকে সবগুলো ছায়াপথই ঘুরছে। এই মহাবিশ্বটাই কিন্তু ঘূর্ণায়মান। সুতরাং পৃথিবীও স্থির না, সূর্যও স্থির না। তাহলে এখন এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু কোন জায়গা, কোন ছায়াপথ, এটা তো আর কেউ জানে না, কেউ আবিষ্কার করতে পারে। তাহলে আপনি একদম অ্যাবসলিউটলি কাকে স্থির বলবেন, বলার কি কোনো সুযোগ আছে? কাউকেই স্থির বলার কোনো সুযোগ নেই। তাহলে হ্যাঁ, আমরা যদি পৃথিবীকে, সূর্যকে কেন্দ্র বানাতে চাই, তাহলে অন্যান্য গ্রহগুলোর সাপেক্ষে আমরা বলতে পারি সূর্যটা হচ্ছে কেন্দ্র। কারণ সূর্যকে কেন্দ্র ধরলে পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি সবগুলাই মিলবে। কিন্তু পৃথিবী পৃথিবী কিন্তু সূর্য তো ইম্পর্টেন্ট কোনো কিছু না, আমাদের মানুষের জন্য ইম্পর্টেন্ট তো পৃথিবী, কারণ আমরা পৃথিবীতে বসবাস করি। সূর্য আমাদেরকে আলো দেয়, সূর্য আমাদের হেল্প করছে, চাঁদও আমাদেরকে হেল্প করছে। কিন্তু আমাদের আসল উৎপত্তি স্থল কোথায়? আমাদের আসল উৎপত্তি স্থল, তাহলে আমরা যদি কল্পনা করি যে সমগ্র মহাবিশ্বটাই পৃথিবীর চারদিকে ঘুরতেছে, কোনো অসুবিধা আছে? একটা জটিল কক্ষপথ যদি আবিষ্কার করে ফেলি, যদি বলি যে পৃথিবীটা এই জায়গায় আছে, এই পৃথিবীকে চারদিকে এই মঙ্গল গ্রহ এরকম ভাবে ঘুরতেছে, এরকম ভাবে ঘুরে আবার এরকম ভাবে ঘুরে আবার এখানে আবার আগের জায়গায় ফেরত আসতেছে, অসুবিধা আছে? পৃথিবীকে যদি স্থির ধরে দেই, তাহলে মঙ্গল গ্রহটা কিন্তু গোল আকার হবে না, মঙ্গল গ্রহের কক্ষপথটা এরকম পেঁচানো হয়ে যাবে। শুধু মঙ্গল গ্রহ না, সকল সকল গ্রহের কক্ষপথ পেঁচানো হয়ে যাবে, এবং সূর্যটা তখন পৃথিবীর চারদিকে গোলাকার কক্ষপথে ঘুরতে থাকবে, এরকম মনে হয়। পৃথিবীকে স্থির কল্পনা করলে সূর্য এবং চাঁদ পৃথিবীর চারদিকে গোলাকার কক্ষপথে ঘুরছে।
আর অন্যান্য গ্রহগুলো হয়ে যাবে তখন পেঁচানো, মানে সেগুলো সূর্য সহ ঘুরবে। পৃথিবীকে এরকম স্থির ধরলে পৃথিবীর চারদিকে ঘুরবে সূর্য, এটা বড়টা সূর্য, আবার এই সূর্যের সাথে মিলে মিলে এরকম 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 ভাবে সূর্য যখন যাবে তখন তার সাথে ঘুরে ঘুরে অন্যান্য গ্রহগুলো যাবে, এরকম মনে হবে আর কি। কক্ষপথটা তখন জটিল একটা কক্ষপথ তৈরি হয়ে যাবে। এবং আসলেও বাস্তবে তাই। ধরেন আবার যদি কেন্দ্রকে সূর্য ধরি, পৃথিবী কিন্তু স্ট্রেট এভাবে ঘুরতেছে না, কক্ষপথটা এরকম আমরা আঁকলেও আসলে এরকম কিন্তু না। হ্যাঁ, পৃথিবীকে যদি এরকম ধরি তাহলে পৃথিবী যদি এই জায়গায় থাকে, চাঁদ কিভাবে ঘুরতেছে? চাঁদ তো তখন এরকম স্প্রিং এর মতো ঘুরতেছে, কারণ চাঁদ কিন্তু স্ট্রেট লাইনে ঘুরতেছে না, চাঁদ কিন্তু পৃথিবীর চারদিকে আবার ঘুরতেছে। তাহলে পৃথিবী সূর্যের সাপেক্ষে চাঁদের কক্ষপথটা কিন্তু এরকম হয়ে যাবে, তাই না? এরকম হবে কিনা বলেন আপনারা? সবগুলো গ্রহ হবে বৃত্তাকার, আর সবগুলো উপগ্রহ যেমন টাইটান, সিটিজেন, এরকম অনেকগুলা আহ, উপগ্রহ আছে, সবগুলো উপগ্রহের কিন্তু সূর্যের চারদিকে এরকম জটিল কক্ষপথে ঘুরতেছে। তাহলে জটিল কক্ষপথকে যদি আমরা ইগনোর করতে নাই পারি, জটিল কক্ষপথ যদি আমাদের মেনেই নিতে হয়, তাহলে কেন আমার সূর্যকেই কেন্দ্র মেনে নিতে হবে? তাহলে আমি বলি পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, পৃথিবীর সাপেক্ষে সবকিছু ঘুরতেছে, অসুবিধা আছে কোনো? আমরা যে রাতে ছায়াপথ দেখি, সম্পূর্ণ ছায়াপথটা কিন্তু দেখি যে আমরা একদম পূর্ব দিকে উদিত হয় রাত্রে, এবং গভীর রাতে মাথার মাঝ বরাবর থাকে, একদম শেষ রাতে কিন্তু পশ্চিম দিকে হেলে যায়। মানে পুরোটা ছায়াপথই কিন্তু চলে গেছে। তো এই ছায়াপথের মধ্যে কি ছায়াপথ গুলা কি অ্যাকচুয়ালি? ছায়াপথ গুলো হচ্ছে কোটি কোটি নক্ষত্রের সংমিশ্রণ। তো এই সবগুলো নক্ষত্র কি স্থির আছে আপনার ধারণা? না। এবং এই ছায়াপথের মধ্যে যে ঘুরতেছে, এই ছায়াপথের মধ্যে যে আবার নক্ষত্রের চারদিকে আরো কোটি কোটি গ্রহ ঘুরতেছে, সেগুলো কি পৃথিবীর চারদিকে এরকম গোলাকার কক্ষপথে ঘুরতেছে? না। তাহলে তারাও স্প্রিং এর মতো ওই থিওরি চলে আসবে। অর্থাৎ এই সূর্য মহাবিশ্বের কেন্দ্র, এটাও ঠিক না। আবার পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র, এটা ঠিক বলাও যাবে না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা বিজ্ঞানীরা কেউ আবিষ্কার করতে পারেনি। কিন্তু আমরা যদি বলি, যেহেতু কোরআন শরীফে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই, বা বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পারেনি, বা থাকলেও এটা আমার জানা নাই, যদি বলি আল্লাহ যেখানে বসে আছে, আল্লাহর আরশটা হচ্ছে মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, তাহলে সেটাই সঠিক। আবার যদি বলি যে না, জান্নাত যেখানে বানাইছে সেটা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু, তার চারদিকে সবকিছু ঘুরতেছে, তাহলে এটা সঠিক। আবার যদি বলি যে না, এই ইহক জগৎটাই পৃথিবী, আমরা যেখানে বসবাস করতেছি সেই পৃথিবীটাই কেন্দ্রবিন্দু, বাকি সবকিছু পৃথিবীর সাপেক্ষে কল্পনা করে, সেটাও সঠিক, কোনো অসুবিধা নাই। ওকে, আমরা কিছু মুসলিম বিজ্ঞানীদের কিছু ইতিহাস দেখি, তারা কি কি আবিষ্কার করছেন। বিজ্ঞানী আল খরেজমির গ্রন্থ ছিল আল জিবর আল মোকাবেলা। আল জিবর থেকে এসেছে অ্যালজেব্রা, যার অর্থ হচ্ছে বীজগণিত। আমরা যখন বীজগণিত বলি, এটা ইংরেজি হচ্ছে অ্যালজেব্রা। আচ্ছা, গ্রহ নক্ষত্রের উন্নতি নির্ণয়ের কোণ, উন্নতি মানে কি? ভূমির সাথে কোণ কত ডিগ্রি, এটাকে বলা হয় উন্নতি কোণ। এটাকে যে যন্ত্র দিয়ে মাপা হয় সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোলাব। এটা একটা তথ্য। আবার এটা আবিষ্কার করেছেন কে? আল ফারাজি। দুইটা তথ্য। সেক্সটেন্ট, এটা আরেকটা যন্ত্র। এটার কাজ হচ্ছে নক্ষত্র এবং গ্রহের পারস্পরিক অ্যাঙ্গেল বের করে সময় এবং দিক নির্ণয় করা। এই সেক্সটেন্ট যন্ত্র আবিষ্কার করেছেন কে? আল খুজান্দি। তো যখন কম্পাস আবিষ্কার করা হয়নি, চৌম্বক যখন আবিষ্কার করা হয় নাই, তার আগেই কিন্তু এই যন্ত্রগুলো আবিষ্কৃত হচ্ছে। এবং তখন বিজ্ঞানীরা তখন মানুষজন, এগুলো যন্ত্র আবিষ্কার করার আগে মানুষজন পৃথিবীর সর্বপ্রথম যান কিন্তু জলযান, এটা আপনারা জানেন কিনা? চাকা আবিষ্কার হওয়ার আগেও মানুষ জলযান আবিষ্কার করেছে। কারণ মানুষ যখন ম্যাথ জানতো না, ফিজিক্স জানতো না, মানুষ তখন প্রকৃতি থেকে আবিষ্কার করতো, যা দেখতো তাই শিখতো। তো মানুষ একদিন কোন একজন বিজ্ঞানী, বিজ্ঞানী না, একজন সাধারণ মানুষ, চিন্তাবিদ মানুষ, নদীর পাড়ে বসেছিল। তিনি দেখলো যে কাঠের একটা টুকরা নদী দিয়ে ভেসে যাচ্ছে, তার উপর একটা আহ, বানর বসে আছে। তখন সে চিন্তা করলো, কিরে, বানর দেখি কাঠের উপরে ভেসে থাকে, তার কষ্ট হচ্ছে না, তাহলে আমিও যদি একটা বড় গাছের উপর ভেসে থাকি তাহলে তো আমিও ভিজবো, ডুববো না। তাহলে সে পরে করলো কি, বড় একটা গাছের উপর সে লাফ দিয়ে উঠে চলে গেল। পরে চিন্তা করলো, কি রে, আমি যদি দুই তিনটা কাঠ এরকম বেঁধে আমার নিজের জন্য বানায় ফেলি, তাহলে তো এটা দিয়ে আমি সবসময় যাইতে পারবো। পরে আবার দেখলো যে পা দিয়ে ধাক্কা দিলে সেটা আবার চলে। তখন সে চিন্তা করলো, ধাক্কা যদি আমি দেই তাহলে সেটা বিপরীত, নিউটনের বিপরীত প্রতিক্রিয়া এটা চলে। এভাবে একসময় নৌকা আবিষ্কার হয়ে গেল। তখনও কিন্তু চাকা বা গাড়ি আবিষ্কার হয়নি।
আগুন আবিষ্কার হয়নি। সো পৃথিবীর প্রথম যানবাহন ছিল জলযান। আর এই জলযান গুলার দিক নির্দেশনা করতো যখন সমুদ্র পাড়ি দেওয়া শিখলো মানুষ। তারা ওয়াটার ওয়ার্ল্ড মুভিটা দেখবেন। যখন সমুদ্র পাড়ি দেওয়া শিখলো মানুষ, তখন সমুদ্রের মাঝখানে গেলে যখন দিক নির্ণয় করা যায় না, তখন মানুষ চাঁদ, তারা এবং দিনের বেলা সূর্য দেখে এবং বিভিন্ন প্রাকৃতিক লক্ষণ, বাতাসের গতি, এগুলা দেখে দেখে মানুষ দিক নির্ণয় করতো, করে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। বুঝতে পেরেছেন কত জটিল? কল্পনা করেন একবার, কি লেভেলের যে সায়েন্স অ্যাপ্লাই করতে হয়, কল্পনাতীত ব্যাপার। আমার কথা কি এখনো ক্লিয়ার না? কেটে যাচ্ছে নাকি? অন্য কেউ একজন বলেন তো, আমার কথাগুলা কি কেটে যাচ্ছে? ইব্রাহিম বলেন তো, কথা কি কেটে কেটে যাচ্ছে না ক্লিয়ার আছে? নাফিয়া বলেন তো। আমি আমার এখান থেকে সবকিছু স্পষ্ট পাচ্ছি, তো আশা করি অন্য কারো সমস্যা হলে সেটা তাদের নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, তার মানে যে কোনো একজন আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, তার মানে আমার নেটে প্রবলেম নাই। তাহলে শিলার নেটে প্রবলেম আছে। শিলা একটু আপনার নেটটা চেক করুন। আচ্ছা, আলোক যন্ত্রের আলোক তত্ত্ব, অপটিক্স এর উন্নয়ন করেন স্যার আল হাইথাম। কি বলেন? বুঝতে পারছি না। আচ্ছা, আলোক তত্ত্বের উন্নয়নে আল হাইথাম এবং আল হাজেন, এই দুইজন বিজ্ঞানীর নাম। আর আলো আমাদের চোখ থেকে চোখে আসে, আমাদের চোখ থেকে আলো যায় না। অন্য কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ে বলেই আমরা সে বস্তুকে দেখতে পাই। এই থিওরিটা দিয়েছেন কে? আল হাজার। হ্যাকেমাইট অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল, অ্যাস্ট্রোনমি শব্দের অর্থ হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞান। অ্যাস্ট্রোনমিক্যাল টেবিল মানে একটা সারণী বা একটা ছক, যেটা দেখে আকাশের তারা তারার কোন অবস্থানে কোনটা আছে, যেটা দেখে দেখে দিক নির্ণয় করা যায়। এটা আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানী ইবনে ইউনুস। আচ্ছা, প্রকৃতির ইতিহাস, হিস্ট্রি অফ নেচার নামে একটি এনসাইক্লোপিডিয়া লিখেন। এনসাইক্লোপিডিয়া মানে কি? বিশ্বকোষ, ডিকশনারি বলতে পারে, অ্যাটলাস বলতে পারে। এই এনসাইক্লোপিডিয়া কে লিখেছেন? আল মাসুদি। এবং সেখানে তিনি প্রাচীন পৃথিবীতে বায়ুকল, উইন্ডমিলের উল্লেখ তিনি করেছেন। এবার আমরা দেখি ভারতীয় উপমহাদেশে কিছু বিজ্ঞানীর কোন আবিষ্কার। সিদ্ধান্ত নামক একটা গ্রন্থে ভারতীয় জ্যোতির্বিজ্ঞান তুলে ধরেছিলেন জ্যোতির্বিজ্ঞানীর নাম মহাবীর। দ্বিঘাত সমীকরণের সমাধানের প্রাথমিক প্রচেষ্টা করেছিলেন আর্যভট্ট। এবং শূন্য আবিষ্কারও করেছিলেন তিনি। আর্যভট্ট শূন্য সম্পর্কে কিছু তত্ত্ব দিয়েছিলেন। পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু দিয়েছিলেন কে? দার্শনিক কনাদ। আমরা জানি যে পরমাণু আবিষ্কার করেছেন ডেমোক্রিটাস, কিন্তু তিনি তার নাম দিয়েছিলেন অ্যাটম। ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন অ্যাটম। আর দার্শনিক কনাদ পদার্থের ক্ষুদ্রতম কণার নাম দিয়েছিলেন পরমাণু। তো বর্তমানে আমরা দেখি যে অ্যাটমই পরমাণু। অ্যাটমের বাংলায় হচ্ছে পরমাণু। মলিকিউল হচ্ছে অণু, অণু আর পরমাণু আলাদা জিনিস। পদার্থকে ভাঙলে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্র যে বিভাজ্য কণাটা, যেটা চোখে দেখা যাবে বা মাইক্রোস্কোপে দেখা যাবে, সেটার নাম হচ্ছে অণু। কিন্তু অণু যে কমপ্লেক্স স্ট্রাকচার দিয়ে গঠিত, একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত, সেটার আমরা প্রকৃতিতে অস্তিত্ব বিরাজ করে না। পৃথিবীতে আমরা যত পদার্থ দেখি, সেই পদার্থগুলা অস্তিত্ব আকারে বিরাজ করে অণু আকারে। আর অণুকে ভাঙলে যেটা পাওয়া যাবে, সেটা পৃথিবীতে প্রকৃতিতে বিরাজ করে না, এটা কেমিক্যালি ভেঙে দেখা যায়। আমরা পানিকে ভাঙলে সবচেয়ে ক্ষুদ্র যেটা দেখবো সেটা হচ্ছে একটা পানি দেখবো। পানির একটা পরমাণু দেখবো না, পানির একটা অণু দেখবো। পানির একটা অণুতে কি থাকে? H2O, একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন। H2 হচ্ছে পানির অণু, নট পরমাণু। কিন্তু এই পানিতে অণুটা তৈরি কি দিয়া? একটা হাইড্রোজেন এবং দুইটা অক্সিজেনের পরমাণু, মানে তিনটা পরমাণু মিলে একটা অণু গঠিত। এই একটা অণুকে আমরা প্রকৃতিতে দেখি আলাদাভাবে। হ্যাঁ, কিছু কিছু পদার্থ পরমাণু হিসেবেই থাকে, সেটা অ্যাবনর্মাল, স্পেশাল, ডিফারেন্ট কেস, স্পেশাল কেস। কিছু কিছু পদার্থ আছে যারা একটা পরমাণুই একটা অণু হিসেবে আচরণ করে। মানে পৃথিবীতে একটা পরমাণুই আলাদাভাবে থাকে। ব্যতিক্রম 6-7টা পদার্থ আছে। কে বলতে পারেন তাদের নাম কি বা তাদেরকে
কি হিসেবে নাম দেওয়া হয়, কমন টার্ম, অথবা একটা দুইটা এক্সাম্পল কেউ বলতে পারেন? আপনাদের এমনিতেই ফিজিক্সের, সরি, সায়েন্সের নলেজ কেমন আছে, কে বলে দিতে পারেন দেখি? যে পৃথিবীতে কোন পদার্থগুলো সরাসরি পরমাণু আকারে বিরাজ করে, প্রকৃতিতে পাওয়া যায়? কেউ জানেন না? বললে ঠিকই মনে পড়বে, সবাই জানেন, ক্লাস 8 9 পড়েছেন, 7 পড়তে। নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে একটা পরমাণুই পৃথিবীতে বিরাজ করে, কারণ এরা এত নিষ্ক্রিয় যে এরা নিজেরাই একটা পরমাণু আর একটা পরমাণুর সাথেও বিক্রিয়া করে না, একা একাই থাকতে পছন্দ, ইন্ট্রোভার্ট টাইপের। আচ্ছা, আধুনিক যুগে ভৌত বিজ্ঞানের উন্নয়ন, এবার আমরা চলে যাই আধুনিক, আস্তে আস্তে প্রাচীন থেকে আমরা চলে আসি খ্রিস্টাব্দে, চলে আসি চুকুরের পরে খ্রিস্টাব্দে চলে আসি। স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী, তার বাড়ি যুক্তরাজ্য। তিনি কি করেছেন, এটা আছে পরবর্তীতে, সেটাও আছে, আপাতত আমি বলে দেই। তিনি একটা বই লিখেছেন, আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সময়ের সংক্ষিপ্ত ইতিহাস। এই গ্রন্থে তিনি ব্যাখ্যা করেছেন যে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং, বিশাল বিস্ফোরণের মধ্যে, বিগ ব্যাং থিওরি। শুরুতে কিছুই ছিল না মহাবিশ্বে, একটা ছোট্ট বিন্দুতে একটা বিরাট বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়ার পরে সবগুলো বিস্ফোরণের পরে টুকরা টুকরা কণাগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। কল্পনা করেন একটা গ্রেনেড বিস্ফোরণের মতো। গ্রেনেডটা আগে এক জায়গায় কেন্দ্রীভূত ছিল, বিস্ফোরণ হওয়ার পরে সবগুলা স্প্লিন্টার একটা একটা করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। এটাই হচ্ছে স্টিফেন হকিংস এর বিগ ব্যাং। তো বিজ্ঞানীদের অনেকেই নাস্তিক। বিজ্ঞানীরা বলে যা আমরা দেখি না, যা লজিক দিয়ে মেলানো যায় না, তা আমরা বিশ্বাস করি না। এই জন্য সৃষ্টিকর্তা আছে এটার কোনো নিদর্শন পৃথিবীতে পাওয়া যায়নি। কারণ এখন পর্যন্ত ক্যামেরায় বা কোনো ধরনের কোনো যন্ত্রে এমন কিছু পাওয়া যায়নি যেটা ফিজিক্সের বা ম্যাথের লকে অস্বীকার করে, এরকম কিচ্ছু নাই। কেমিস্ট্রি কোনো সায়েন্স না, পিওর সায়েন্স হচ্ছে ফিজিক্স বা ম্যাথ। ম্যাথই হচ্ছে সায়েন্স, ম্যাথের একটা পার্ট হচ্ছে ফিজিক্স। এই ফিজিক্সকে ডাইভার্সিফাই করে আবিষ্কার করা হয়। এই ফিজিক্সকে যখন অনুপরমাণু লেভেলে অ্যাপ্লাই করা হয় তখন সেটার নাম হয়ে যায় কেমিস্ট্রি। এই ফিজিক্সকে যখন মানব দেহে প্রকাশ করা হয়, জীবদেহে, তখন সেটার নাম হয়ে যায় জীববিজ্ঞান। অ্যাকচুয়ালি বিজ্ঞান মানে ফিজিক্স, আর এই ফিজিক্সের ফাউন্ডেশন হচ্ছে ম্যাথ। ফিজিক্স তৈরি হয়েছে ম্যাথের উপর। এখন আহ, যেহেতু বিজ্ঞানীরা বলছে যে যেটা ম্যাথামেটিক্যালি বা কোনো যন্ত্র দিয়ে প্রুফ করা যায় না, সেটাকে আমরা বিশ্বাস করব না, তাহলে আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি না। কারণ আমাদের মানব দেহে বলেন আর মহাবিশ্বে যে বলেন, যা ঘটতেছে সব কিছুই ম্যাথমেটিক্যাল প্রমাণ আছে বা লজিক আছে। লজিকের বাইরে কোনো কিছুই ঘটতেছে না। তাহলে আমি একটা সিম্পল প্রশ্ন করব পৃথিবীর যে কোনো বিজ্ঞানীকে, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে এই যে আপনার সামনে যে মোবাইলটা আছে এটা কেউ বানায় নাই, ডিজিটাল হয়ে গেছে, আপনি বিশ্বাস করবেন? লজিক। বিজ্ঞানী বলছে যে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী বলেছে যে না, শক্তির নিত্যতা সূত্র অনেক কঠিন সূত্র, আরো সহজ সূত্রে আসে। বিজ্ঞানী নিউটন গতির সূত্রে বলছে যে বল প্রয়োগ না করলে কোনো বস্তু স্মরণ ঘটে না। কোনো বস্তুর ত্বরণের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে করবে সেদিকেই করবে। মানে এক কথায় এটাকে আরো সিম্পলিফাই করলে, কোনো কিছু না করলে কোনো কিছু ঘটবে না। এক কথায় কিছু না করলে কোনো কিছু অটোমেটিক্যালি, এই মোবাইলটা অটোমেটিক্যালি আপনার হাত থেকে পড়ে যাবে না আপনি ছেড়ে না দিলে। আর মোবাইলটা অটোমেটিক্যালি টেবিলে উঠবে না আপনি না তুলি। তাহলে মোবাইলটা আপনি যদি না বানান তাহলে কে বানাইছে? আপনি বানান নাই, কোনো বিজ্ঞানী বানায় নাই, কোনো মোবাইল কোম্পানি বানায় নাই, তাহলে কি মোবাইলটা অটোমেটিক হাওয়ার থেকে চলে আসছে? এটা তো নিউটনের সূত্রকে লঙ্ঘন করবে। তাহলে এই মহাবিশ্ব কেউ বানায় নাই, তাহলে অটোমেটিক সৃষ্টি হয়েছে, আগে জিরো ছিল, জিরো থেকে অটোমেটিক একটা জিনিস সৃষ্টি হয়ে যাবে, এটা তো বিজ্ঞানের সূত্রকেই ব্যাখ্যা মানে ভুল প্রমাণ। আচ্ছা, বলতেছে শক্তি নিত্যতা সূত্রে এবার আসি। শক্তির নিত্যতা সূত্র বলেছে শক্তির কোনো সৃষ্টি নেই, কোনো বিনাশও নেই। পৃথিবী, এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। তাহলে বিগ ব্যাং যখন হয়েছিল, তার আগে শক্তি ছিল জিরো, তার আগে টাইম ছিল জিরো। টাইম জিরো থেকে বিগ ব্যাং হয়ে টাইম স্টার্ট হওয়া শুরু হয়েছে। এরপরে যে শক্তি, বিপুল শক্তি উৎপন্ন হইলো, শক্তি উৎপন্ন হওয়ার ফলেই চারদিকে গ্রানাইটের স্প্লিন্টার গুলো চারদিকে ছড়াই গেল। এক একটা স্প্লিন্টার হচ্ছে এক একটা ছায়াপথ,
সেই ছায়াপথের চারদিকে ঘুরতেছে আবার এক একটা ছোট ছোট স্প্রিন্টার, পাউডার মনে করেন, একটা নক্ষত্র, নক্ষত্রের চারদিকে ঘুরতেছে আবার গ্রহ। তাহলে এগুলা এই শক্তিগুলো দিল কে? বল প্রয়োগ না করলে যেহেতু স্মরণ ঘটবে না, আর যেহেতু সূর্য, পৃথিবী, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ সবাই সরতেছে, তাহলে নিশ্চয়ই এগুলাকে কেউ না কেউ বল প্রয়োগ করেছে। সেই বলটা কি নিউটনের বাপে করে দিয়ে গেছিল? কে করে দিয়েছে? সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে কে করছে? প্রশ্নের উত্তর চাই। এটা এই 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 প্রশ্নের উত্তর কোনোদিন বিজ্ঞানী দিতে পারবে না। কেন পারবে না? কারণ এটা তো আহ, একটার একটার বিপরীত। যদি বিপরীত না হতো তাহলে বলতাম হ্যাঁ, ভবিষ্যতে কোনোদিন হয়তো কোনো বিজ্ঞানী আবিষ্কার হয়ে যাবে, সে হয়তো বের করে ফেলবে যে নিউটনের বাপে না করলো আইনস্টাইনের বাপে করছিল। কিন্তু এটা তো লজিক নাই। লজিক নাই কেন? কারণ এক বিজ্ঞানী বলছে যে ধাক্কা না দিলে আপনি সরতে সরতে পারবেন না। কারণ আপনাকে এটা প্রমাণ করতে হবে ধাক্কা না দিয়েই আপনি সরছেন, অটোমেটিক্যালি সরে গেছেন, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এটা করতে পারবেন? এটা যদি আপনাকে প্রমাণ করতে হয় যে ধাক্কা না দিয়ে আপনি সরে গেছেন, তাহলে পৃথিবীর বিজ্ঞানের যত সূত্র আছে, এই নিউটন বলেন, আইনস্টাইন বলেন, গ্যালিলিও বলেন, সব ভুল প্রমাণ করে পরে আপনাকে প্রমাণ করতে হবে যে কেউ কোন সৃষ্টিকর্তা ছাড়াই মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে। তো আমি সেই অপেক্ষায় আছি যে কবে এমন কোনো বিজ্ঞানী আসবে যে সব সূত্রকে ভুল প্রমাণ করে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব থেকে শুরু করে, ভরশক্তি সমীকরণ থেকে শুরু করে, নিউটনের গতির সূত্র, সব সূত্রকে ভুল প্রমাণ করে দিবে এরকম একজন বিজ্ঞানী আবিষ্কার হবে। এই অপেক্ষায় আমি আছি আর কি। যেন সে প্রমাণ করতে পারে যে সৃষ্টিকর্তা ছিল না। কোন ফাইয়া কোন, হাও আর এমনি হয়ে গেল। একটা গান শুনেছেন না, হিন্দি গান? ফায়া কুন, কুন ফায়া কুন। এটা অ্যাকচুয়ালি কোরআন শরীফের একটা, কোন একটা সূরা আছে আমার যেগুলো মনে নাই, বলা আছে যে তুমি হও, আল্লাহ বলেছেন হও আর অমনি হয়ে গেল, বিকট শব্দ করে সৃষ্টি করে হয়ে গেল। আল্লাহর ইশারায় এই মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখি আমরা বিদ্যুৎ। বিদ্যুৎকে মানুষের কাজে লাগানোর জন্য কে সবচেয়ে বেশি অবদান রেখেছেন? বিজ্ঞানী থমাস আলভা এডিসন। উনি কি কি আবিষ্কার করেছেন সেটা আমাদের পরবর্তীতে ছকে আছে, তালিকা আছে, আমরা দেখাবো। ব্যারোমিটার আবিষ্কার করেছেন কি? বিজ্ঞানীর নাম টরিসেলি। এমসিকিউ আকারে আসবে। বস্তুর আপেক্ষিক ভর পরিমাপ করেন কি? বিজ্ঞানী আইনস্টাইন। আপেক্ষিক ভর, ভরশক্তি সমীকরণ, E = mc²। এটাও আছে অন্য ইয়েতে, আমাদের অন্য সূত্রে। গতিসূত্রের প্রবক্তা নিউটন, এটাও আমাদের গতির চ্যাপ্টারে আছে। তবে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তিনি ক্যালকুলাসের আবিষ্কারক কে? নিউটন। নিউটনকে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বিজ্ঞানী। এই মহাবিশ্বের উন্নয়নের জন্য, প্রযুক্তির উন্নয়নের জন্য সবচেয়ে বড় যিনি বিজ্ঞানী তিনি হচ্ছেন নিউটন। তিনি একাধারে গণিতবিদ, তিনি একাধারে পদার্থবিজ্ঞানী। এবং এই গতির সূত্র আবিষ্কার না হলে পৃথিবীর সবকিছুই স্থবির হয়ে থাকে। কেউ না কেউ পরে আবিষ্কার করতো, কারণ এটা খুবই সহজ থিওরি। আমরা যে এই গসেস ল যখন দেখি, এই ইলেকট্রিক্যাল থিওরি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গসেস থিওরি যখন দেখি, বা ম্যাথের যখন ডি ময়েভার্স থিওরি দেখি, লা হসপিটালস ল দেখি, সেই সব জটিল সূত্রের তুলনায় নিউটনের সূত্র তিনটা খুব সহজ মনে হয়। কেউ না কেউ পরে আবিষ্কার করতো, কিন্তু তিনি আবিষ্কার করেছেন বলেই পরবর্তীতে আবিষ্কারগুলো এসেছে। তরল পদার্থের চাপ বিষয়ক প্যাসকেলের সূত্র আবিষ্কার করেছেন বিজ্ঞানী প্যাসকেল। চাপের একক কি? প্যাসকেল। এবং তরল ও বায়বীয় পদার্থ চাপ কিভাবে সঞ্চারিত হয়, সে কিভাবে চাপ পরিমাপ করা যায়, এগুলো আবিষ্কার, এই থিওরি গুলো দিয়েছেন বিজ্ঞানী প্যাসকেল। পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেছেন গ্যালিলিও। এটা গতি সূত্রে আমরা পড়বো। তাপের সূত্রে আমরা চ্যাপ্টারে আমরা পড়বো তাপমাত্রা পরিমাপের স্কেলের নাম, স্কেল এবং স্কেলের আবিষ্কার বিজ্ঞানী সেলসিয়াস। শুধু সেলসিয়াস না, সেলসিয়াস স্কেলের আবিষ্কারক সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের আবিষ্কারক ফারেনহাইট, আর আন্তর্জাতিক স্কেলের আবিষ্কারক কেলভিন। এই তিনটাই আলাদা আলাদা ভাবে আমাদের তাপের চ্যাপ্টারে আছে। বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনার যথার্থ কারণের অনুসন্ধান, এটা বলেছেন অ্যালবার্টাস ম্যাগনাস। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা রজার বেকন, উদ্ভিদ বিজ্ঞানী এবং কেমিস্ট। তিনি হচ্ছেন ল্যাবরেটরি, ল্যাবে পরীক্ষা করে করে দেখবো কি ঘটে, এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন রজার বেকন। উড়ন্ত পাখি দেখে উড়োজাহাজের প্রথম চিত্র ড্র করেন, মডেল তৈরি করেন। মডেল বলতে তিনি বানায় নাই, এরোপ্লেন বানায় নাই, তিনি ছবি এঁকেছেন। লিওনার্দো দা ভিঞ্চি প্রথম তিনি কল্পনা করেছিলেন যে কিছু একটা মানুষের পক্ষে বানানো সম্ভব যেটা উড়বে। তারপরে রাইট ব্রাদার্স, অরভিল রাইট, উইভার রাইট, এই দুই রাইট নামে দুইজন ভাই পরবর্তীতে প্রথম কি করলো, যন্ত্র দিয়া বিমান আকাশে উড়ায় দেখাই। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেছেন স্নেল, আমরা স্নেলের সূত্র পড়ব। বায়ুর পাম্প,
আবিষ্কার করেছেন ভন গুয়েরিক। এটা অন্য কোনো চ্যাপ্টারে নাই, এটা এখান থেকে শিখে রাখি। আপেক্ষিক তত্ত্ব আলবার্ট আইনস্টাইন, একটু আগেই বলেছি অলরেডি। আচ্ছা, আপেক্ষিক তত্ত্বের সাম সামারিটা হচ্ছে নাথিং ইজ অ্যাবসলিউট, এভরিথিং ইজ রিলেটিভ। একটু আগে আমি যেটা বললাম, কোনো কিছুই প্রমাণ স্ট্যান্ডার্ড না, অ্যাবসলিউট না। মানে অ্যাবসলিউটের বাংলা কি, পরম না, কোনো কিছুই পরম না, সবকিছু আপেক্ষিক। আপেক্ষিক তত্ত্বের যে তিনটা তত্ত্ব, আমরা এগুলা পড়াবো না, এগুলো এইচএসসির ফিজিক্সে আছে। এবং এইচএসসি ফিজিক্সের কলেজগুলোতে এগুলো পড়ানো হয় না, আমাদের মাথায় ধরে না, এই জন্য খুব হালকা ভাবে পড়ানো হয়। কিন্তু আমি জিনিসগুলো খুব সুন্দরভাবেই বুঝি এবং খুবই সহজ এবং খুবই মজা। এখানে তিনটা থিওরি আছে, একটা হচ্ছে কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর সংকোচন। মানে বলতেছে যখন কোনো বস্তু গতি এতটাই বেশি হবে যে আলোর বেগের কাছাকাছি। আলোর বেগ কি, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তো পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব হচ্ছে 2.5 লক্ষ কিলোমিটার। একটা লেজার লাইট পৃথিবী থেকে চাঁদের দিকে ধরলে মোটামুটি 1 সেকেন্ডের কম সময়ে চাঁদে চলে যাবে। তাহলে বুঝতে পারছেন আলোর গতিটা কত বেশি, 1 সেকেন্ডে চাঁদে। একটা রকেট যাইতে লাগছে 3 দিন, আর একটা আলো যাইতে লাগবে 1 সেকেন্ডের কম সময়। তাহলে আলোর গতি, এই রকেটের গতির সাথে যদি আলোর গতিকে কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারতেছেন তো 1 সেকেন্ড আর 3 দিন, একদিনে 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে 24 ঘন্টায় কত, 72 ঘন্টায় কত সেকেন্ড হয়? তাহলে গুণ দেন দেখি, 3600-কে 72 দিয়ে গুণ দেন, 3600 × 72। এই তত সেকেন্ড লাগছে রকেটের যাইতে, আর 1 সেকেন্ড লাগছে চাঁদের আলোর যাইতে। তাহলে রকেটের গতির চেয়ে আলোর গতি কত গুণ বেশি, কোন ফলটা দিলেই বোঝা যাবে। 3600 × 72 মানে 3 × 7 = 21, মানে প্রায় 2.5 লাখ গুণের মতো, 2 লাখের মতো। 2.5 লক্ষ গুণ বেশি স্পিড, রকেটের চেয়ে 2.5 লক্ষ গুণ স্পিড হচ্ছে আলো। আচ্ছা, এটা বাদ দিলাম। আমি যদি বলি, এখন বিজ্ঞানীরা বলতেছে এমন কোন যানবাহন যদি আপনি আবিষ্কার করতে পারেন যেটা আলোর বেগের কাছাকাছি স্পিডেই যাবে, তাহলে আপনি দেখবেন সময় স্লো চলতেছে। সময় স্লো চলতেছে, কোনো বস্তুর ভর কমে যাবে এবং দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। তো এটারও থিওরি আছে, আমি পড়াবো আধুনিক বিজ্ঞানের চর্চা পড়াবো, এখন পড়ায় আপনাদের কল্পনা জগতে বলবো। আইনস্টাইনের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। 1905 সালে যিনি এটা আবিষ্কার করেছেন, কিন্তু তিনি এটার জন্য নোবেল পুরস্কার পাননি। তিনি আবিষ্কার করেছেন কি, তিনি আবিষ্কার তিনি নোবেল পুরস্কার পেয়েছেন কি জন্য? তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবং এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য তিনি একটা থিওরি আবিষ্কার ব্যবহার করেছেন, সেটার নাম কি, কোয়ান্টাম তত্ত্ব। তো কোয়ান্টাম তত্ত্বের বস আইনস্টাইনকে আমরা বলতে পারি প্রবক্তা। কোয়ান্টাম তত্ত্ব কি? আলো চলার জন্য, আলোর গতির জন্য, আলো চ্যাপ্টারে আমরা পড়বো 4টা থিওরি আছে। কণা তত্ত্ব, আলো কণার মতো যায়। তরঙ্গ তত্ত্ব, আলো তরঙ্গের আকারে যায়। একটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, একজন বিজ্ঞানী। ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছেন আলো যায় কোয়ান্টার আকারে। কোয়ান্টা মানে হচ্ছে প্যাকেজ, প্যাকেট, গুচ্ছ আকারে। এই কোয়ান্টাম তত্ত্বের কে ইউজ করে আইনস্টাইন আবিষ্কার করেছেন ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টটা কি? আলো কিছু কিছু স্পেশাল অর্ধপরিবাহী ধাতুর উপর পড়লে সেখানে ধাতু থেকে ইলেকট্রন নির্গত। ইলেকট্রন নির্গত হয় মানে কারেন্ট উৎপন্ন। কারণ আমরা জানি ইলেকট্রিক কারেন্ট মানে কি, ইলেকট্রিসিটি মানে ইলেকট্রনের প্রবাহ। তার মানে এ- এই যে আমরা যে মাথার উপরে সোলার প্যানেল গুলা ইউজ করি, বিল্ডিং এর উপরে, ছাদে, এই সোলার প্যানেল গুলো আর কিছুই না, জাস্ট একটা ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা উদাহরণ। সূর্যের আলো এসে পড়ে ওই প্যানেলে, প্যানেল থেকে ইলেকট্রন নির্গত, সেটাকে ব্যাটারির মধ্যে জমায়ে রাখি, লাইট জ্বলে। তো এই ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কার করেছেন কে? আইনস্টাইন। এই জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। দেখেন, আপেক্ষিক তত্ত্ব এত বড় তত্ত্ব এবং এত জটিল তত্ত্ব, সেটার জন্য তিনি নোবেল পান নাই, নোবেল পেয়েছেন ফটো ইলেকট্রিক ইফেক্ট। অসুবিধা নাই, নোবেল কমিটিকে ধন্যবাদ। বিগ ব্যাং তত্ত্ব প্রবক্তাকে বেলজিয়ামের বিজ্ঞানী জি লেমেটার। লাল করে দিয়েছি কেন? কারণ এটা আপনারা ম্যাক্সিমাম ভুল করে ফেলবেন। পরীক্ষায় জি লেমেটারও থাকলেও এবং স্টিফেন হকিং থাকলেও আপনারা স্টিফেন হকিং ঢাকায় আসবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রবক্তাকে, প্রথম বিগ ব্যাং থিওরি কে দিয়েছেন? জি লেমেটার। পরে
স্টিভেন হকিং কি করেছেন, তিনি ফিজিক্সের থিওরি অনুযায়ী এবং ম্যাথমেটিক্যালি একটা হাইপোথেসিস দাঁড় করিয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে হ্যাঁ, বিগ ব্যাং আসলে লজিক্যালি পসিবল। তার একটা বই আছে কালের সংক্ষিপ্ত ইতিহাস, এই বই পড়ে তিনি এই থিওরিটা তিনি দিয়েছেন। আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার খালার বাসায় গিয়ে দেখি লাইব্রেরির মধ্যে বাংলায় লেখা কালের সংক্ষিপ্ত ইতিহাস, স্টিভেন হকিং। এটা তো আমার জন্য একটা মারাত্মক বই। বাংলা ভার্সনে পেয়ে গেলাম, ইংলিশ তো কিছু বুঝতাম না, বাংলাটা ভার্সন পাইলাম। বাংলা ভার্সন ঢুকে দেখি বাংলাও কিছু বুঝতেছি না, খালি ম্যাথ আর ম্যাথ, এত জটিল জটিল ম্যাথ কিছু বুঝতেছি না। কিন্তু সামারি গুলো একটু দেখি, সামারি গুলো রিডিং করে আমি বুঝে নিচ্ছি। সামারি গুলো পরে আমি এই যে আপনাদেরকে বললাম না যে একটা গ্রেনেড স্প্লিন্টার গুলো যায়, বিগ ব্যাং এর থিওরিটা এরকম। এটা আমি অ্যাকচুয়ালি, এটা আমাদের এই বিগ ব্যাংটা অ্যাকচুয়ালি আমাদের এইচএসসি ফিজিক্সেও আছে, কিন্তু আমি ততটা বুঝতে পারিনি তখন। কিন্তু ওই ব্রিফ হিস্টরি অফ টাইম বইটা পড়ার পরে কিছুটা বুঝতে পেরেছি। থমাস আলভা এডিসন বৈজ্ঞানিক অনেকগুলো জিনিস আবিষ্কার করেছেন। কি কি? ফোনোগ্রাফ, বৈদ্যুতিক বাল্ব, চলচ্চিত্র। চলচ্চিত্র আবার আবিষ্কার করে কেমন? চিত্র তো ঘটতেছে দেখতেছি চোখে, আবিষ্কার আবার করে কেমন? হ্যাঁ, চলচ্চিত্র বলতে সিনেমা, মুভি আবিষ্কার করেন, মুভির ডিরেক্টর নয়। তিনি হচ্ছে কিভাবে ইমেজকে মুভ করানো যাবে, বায়োস্কোপের মতো বলতে পারেন আর কি। বায়োস্কোপ, আপনারা যারা ছোটবেলায় বায়োস্কোপ দেখেছেন, সেকেন্ডের মধ্যে যখন মানুষের ব্রেন এক সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের মধ্যে ব্রেন কাজ করে। মানুষের ব্রেনের পাওয়ার হচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। মানে সেকেন্ডে 10টা বিটের বেশি মানুষের ব্রেন চিন্তা করতে পারে না। 1 সেকেন্ডে মনে মনে আপনি আল্লাহ আকবার 10 বার বলতে পারবেন, এর বেশি পারবেন না। 1 সেকেন্ডে 10 বার যদি একটা লাইট জ্বলে নিবে, আপনি তো বলতে পারবেন হ্যাঁ 10 বার হয়েছে। 1 সেকেন্ডে যদি 10টা বিপ হয়, আপনি ধরতে পারবেন হ্যাঁ আলাদা আলাদা বিপ হচ্ছে। 10টার বেশি সাউন্ড শুনে আর কি, 10টার বেশি বিপ যদি হয়, 11টা 12টা বিপ যদি হয়, আপনি আর কিছু শুনবেন না। সরি, আপনি বিপ শুনবেন না, আপনি শুনবেন টি, মানে এক তালে শব্দ হচ্ছে এটা শুনবেন, টি 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 শুনবেন না। বুঝতে পেরেছেন? তো মানুষের ব্রেনের অনুভূতির স্থায়িত্ব হচ্ছে 1/10 সেকেন্ড, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। এই জন্য 1 সেকেন্ডে 10টা ঘটনা ঘটনা ঘটে গেলে মানুষের ব্রেন ডিফারেন্সিয়েট করতে পারে, পার্থক্য নির্ণয় করতে পারে। সেটা চোখ বলেন আর কান বলেন। আপনাকে যদি 10 সেকেন্ডে 10 বার ঘুষি দেয়, আপনি গুনতে পারবেন কয়টা ঘুষি দেওয়া হইলো না। 10টার বেশি 11টা ঘুষি দিলে আপনি আপনার ব্রেন আর চিন্তা করতে পারবে না কয়টা ঘুষি খাইলাম। আপনি চার পাইবেন খালি খাইতেই আছি, মাইর খাইতেই আছি, কয়টা যে খাইছি চার পাইলাম না। তো এখন আহ এই জিনিসটা যখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারলো, তখন আমাদের গ্রামে গঞ্জের বিজ্ঞানীরা, ক্ষুদে বিজ্ঞানীরা, হাতুড়ে বিজ্ঞানীরা চিন্তা করলো যে আমি যদি মানুষকে 1 সেকেন্ডে 10টার বেশি ছবি দেখাই দিই, ছবি, কাগজে আঁকা ছবি, চলচ্চিত্র না, নর্মাল ছবি, ইমেজ, স্টিল পিকচার, 10টার বেশি যদি দেখাই দিই, তাহলে তো সে বুঝবে না যে আসলে চলতেছে নাকি স্থির। সে তো মনে করবে চলতেছে, ঘোড়া হাইটে যেতেছে। ঘোড়ার ফার্স্ট সেকেন্ডে পায়ের পজিশন এরকম, পরে এরকম, পরে এরকম, পরে এরকম, পরে এরকম, আস্তে আস্তে একটা একটা করে স্টেপ চেঞ্জ হচ্ছে। এরকম 10টা পজিশনের ইমেজ যদি আমি আঁকে ফেলতে পারি খাতায়, পরে যদি কোনো মানুষকে সেকেন্ডে কোনো যন্ত্রের মধ্যে ফ্রেমের মধ্যে ফিট করে যদি আমি সেকেন্ডে 10টার বেশি ফ্রেম সরাই দিতে পারি, তাহলে তো মানুষটা ধরতে পারবে না যে এগুলো স্টিল ইমেজ। সে তো দেখবে একটা ঘোড়া দৌড়ায় যাচ্ছে, মানে সে চলচ্চিত্র দেখে ফেলছে। এটাই বায়োস্কোপ। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। এখন আমরা যে ভিডিও ফিল্ম দেখি, ডিজিটাল ভিডিও, বর্তমানে টেলিভিশনের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে, এটা কিন্তু একটা বায়োস্কোপের থিওরি একই। আমাদের এই যে ইমেজ দেখেন, একটা ইমেজের মেমোরি হয় 4 MB, আর 1 সেকেন্ডের একটা ভিডিও 4 MBর চেয়ে বেশি হয়ে যায়। ব্যাপারটা কি, ঘটনাটা কি? অ্যাকচুয়ালি 1 সেকেন্ডে আপনার 10টার বেশি ফ্রেমই গেছে। এটাকে বলা হয় ফ্রেম পার সেকেন্ড, এফপিএস বলা হয়। নর্মালি আমাদের ভিডিওগুলো হয় 30 ফ্রেম পার সেকেন্ড। আমাদের যে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা এখন এই মুহূর্তে, এটা 30 ফ্রেম পার সেকেন্ড, বা আরো কম, 20 ফ্রেম পার সেকেন্ড। আর আমরা যে মুভি দেখি, অ্যাকশন মুভিগুলো দেখি, এগুলো 60 ফ্রেম পার সেকেন্ড। যদিও এগুলোকে শুট করা হয় হাই স্পিডে, হয়তো 100, 150, 200, 120, 200, 1000 ফ্রেম পার সেকেন্ডে এগুলাকে শুট করা হয়। সেগুলোকে স্লো মোশন করে আপনাকে দেখানো হয়, এই জন্য আপনি দেখতে পারেন। বিশেষ করে অ্যাকশনের যে স্লো মোশন ভিডিওগুলো আপনারা দেখেন, সেগুলো আরো হাই ফ্রেম রেটে তোলা হয়। ঠিক আছে, এই জন্য স্লো মোশন গুলো এত স্মুথ দেখেন, কেঁপে কেঁপে যায় না। তো আপনাদের যাদের আইফোন আছে তারা দেখবেন, আইফোনে ভিডিও করার সময় দুইটা অপশন আসে, একটা হলো 30 আর একটা হলো 60। 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করলে মেমোরি খায় বেশি, কিন্তু ভিডিও স্মুথ হয়। যখন আপনি প্যানোরামা শট নেবেন, মানে যখন বাম থেকে ডানে
ক্যামেরা ঘোরাবেন, প্রকৃতির ভিডিও নিবেন, তখন দেখবেন 30 ফ্রেমের হাত মুভ করে প্যানোরামা ভিডিও ক্লিপ নিলে দেখবেন প্রকৃতির গাছগুলা, দূরের গাছগুলা মনে হবে কেঁপে 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 বামে সরে যাচ্ছে। আর যখন 120 ফ্রেম পার সেকেন্ডে নিবেন, তখন দেখবেন স্মুথলি গাছগুলা চলে যাচ্ছে। মানে কি, অনেকগুলা বেশি স্টিল পিকচার আপনাকে দেখেছে। এই কথাগুলো কেন বলছি, যে ডিজিটাল ডিভাইস অ্যাকচুয়ালি ভিডিও ডিটেক্ট করতে পারে না। ডিজিটাল ডিভাইস ডিটেক্ট করতে পারে অনলি ইমেজ, পিক্সেল, তারা মনিটরে পিক্সেল দেখাবে একটা করে। আর কি ডিটেক্ট করতে পারে, সে সাউন্ড ডিটেক্ট করতে পারে। সো এই যে মুভি যে চলমান হইতে পারে, একটা ফিল্মের মধ্যে চলমান কোনো বস্তুর অসংখ্য চিত্র ধরে ফেলা যেতে পারে, এই থিওরিটা আবিষ্কার করেছেন থমাস আলভা এডিসন। অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ শুনছি না, আমি কি আছি না হারিয়ে গেছি? আছেন স্যার, শুনতেছি। বিরক্ত লাগতেছে নাকি? বেশি বেচাল করতেছি? মজা লাগতেছে না না বিরক্ত লাগতেছে? না, ঠিক আছে। আচ্ছা, টেলিভিশনের আবিষ্কারক জন লজি বেয়ার্ড। নো প্রবলেম, মুখস্থ করে ফেললাম। একমাত্র বিজ্ঞানী হিসেবে বিজ্ঞানের ভিন্ন ভিন্ন শাখায়, মানে একবার ফিজিক্স আর একবার কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন ম্যাডাম কুরি। মাদাম কুরি, তার নাম ছিল মেরি কুরি, কিন্তু তাকে ম্যাডাম ডাকা উপাধি দেওয়া হয়েছিল। যেমন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সলিমুল্লাহকে স্যার উপাধি দেওয়া হয়েছিল, নাইট উপাধি দেওয়া হয়েছিল। তার জামাইয়ের নাম ছিল পিয়েরে কুরি। পিয়েরে মানে বুঝেন, পেয়ারি, পেয়ার করে। मैंने तुमसे बहुत प्यार करता है। তো ওই ম্যাডাম কুরিকে যে পেয়ার করতো, সেই পেয়ারের নাম হচ্ছে পিয়ারে হাজবেন্ড, পিয়ারি কুরি, তার হাজবেন্ড। তিনি আবার ফিজিক্সে ম্যাডাম কুরির সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1903 সালে হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে নোবেল পুরস্কার পেয়েছে ফিজিক্সে। আর 1911 সালে কেমিস্ট্রিতে এককভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ম্যাডাম কুরি। কুরি বিন্দু নাম শুনেছেন? যে টেম্পারেচারে চুম্বক তার চৌম্বকত্ব হারায় ফেলে। যেমন লোহার কুরি টেম্পারেচার হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস, 700 না 703 ভুলে গেছি, আমরা ম্যাগনেট চ্যাপ্টারে পড়বো। মানে 700 ডিগ্রিতে যদি আপনি তাপ দেন, তাহলে এই যে লোহাটাকে আপনি চুম্বক বানাইছিলেন, সে আর চুম্বক থাকবে না, অচম্বক পদার্থ হবে। পরম তাপমাত্রার আবিষ্কারক একটু আগে বলে ফেলছি, লর্ড কেলভিন। এক্স রে আবিষ্কারক বিজ্ঞানী রন্টজেন। ইউরেনিয়ামের আবিষ্কারক, তেজস্ক্রিয়তার আবিষ্কারক বিজ্ঞানী বেকেরেল। অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তার আবিষ্কারকই বিজ্ঞানী বেকেরেল। তো তেজস্ক্রিয়তার এককের নামও বেকেরেল, বুঝতে পেরেছেন? তো এগুলো মুখস্থ করেন। আচ্ছা, মার্কস প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন, এটা আমরা আলোর চ্যাপ্টারে আবার বলবো, একটু আগে আমি বলেছি কোয়ান্টাম তত্ত্বের আলোচনায়। হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড, পুরোটা নাম মুখস্থ করা দরকার নাই, অনলি এইটুকু শিখেন। ওয়ারস্টেড, ওয়ারস্টেড আবিষ্কার করেছেন তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া যদি আবিষ্কার না করা হইতো, তাহলে পৃথিবীর কোনো ডায়নামো, কোনো মোটর, কোনো জেনারেটর, কোনো ফ্যান, কোনো ইলেকট্রিক কার আবিষ্কার করা যেত। কারেন্ট দিয়া সর্বোচ্চ ওই লাইটই জ্বালানো যেত, লাল বাতি, এলইডি লাইট না, ওই লাল বাতি, টাংস্টেন ফিলামেন্ট বাল্ব, ওই থমাস আলভা এডিসন যেটা আবিষ্কার করে গেছে। ইলেকট্রিসিটি দিয়া সর্বোচ্চ ওই বাতি জ্বালানো যাইত। আর সেই ইলেকট্রিসিটি ছিল ডিসি, ডিরেক্ট কারেন্ট। ওই আলেজান্দ্রো ভোল্টা আবিষ্কার করছে ভোল্টাইক সেল। আর গ্যালভানি আবিষ্কার করছে গ্যালভানিক সেল, দুইটাই ব্যাটারি, দুইটাই ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্টের সমস্যা হচ্ছে, তারা এসি না করা পর্যন্ত তারা কোনো কিছুকে ঘুরাইতে পারে না। তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া আবিষ্কার না হইলে এই জলবিদ্যুৎ বলেন আর এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলা বলেন, একমাত্র কেমিক্যাল বিদ্যুৎ ছাড়া, ব্যাটারি ছাড়া, যত আমরা মুভমেন্ট থেকে বিদ্যুৎ আবিষ্কার করতেছি, এটা আবিষ্কার করা সম্ভব হইতো না। তো আমরা বিদ্যুতের চ্যাপ্টারে এই এসি কারেন্ট আর ডিসি কারেন্ট জিনিসটা কি, হ্যাঁ, মোটর কিভাবে কাজ করে, জেনারেটর কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখবো। কিন্তু এটুকু বলে রাখতেছি যে বিদ্যুতের জগতের সবচেয়ে বড় পরিবর্তনটা করে দেয় এই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াটা। এর আগ পর্যন্ত বিদ্যুৎ ছিল, কি বলবো, মানে কিছুই না। এক কথায় বিদ্যুৎ জাস্ট এই লাইট জ্বালানো ছাড়া বা হিট জেনারেট করা ছাড়া কিছুই করা যেত না। মুভমেন্ট মানে মেশিন, আমাদের যে এই পৃথিবী যে দ্বিতীয় শিল্প বিপ্লব হইলো বিদ্যুৎ আবিষ্কারের ফলে। প্রথম শিল্প বিপ্লব আবিষ্কার হয়েছিল স্টিম ইঞ্জিন আবিষ্কার করার পর।
পানিকে তাপ দিয়ে কয়লা দিয়ে পুরায় যখন বাতাস বাষ্পে পরিণত করবেন, সেই বাষ্প চাপ দিয়ে ধাক্কা মারবে একটা লোহাকে, সেই লোহাটা চাকা ঘোরাবে, ইঞ্জিন ঘুরবে। এটা থেকে যন্ত্র আবিষ্কার হইলো, ইঞ্জিন আবিষ্কার হইলো, এবং সেটা থেকে আমাদের মিল ফ্যাক্টরি গুলা অটোমেশন হইলো। এই হইলো শিল্প বিপ্লব। সেকেন্ড শিল্প বিপ্লব ধাক্কাটা দিল কে? ইলেকট্রিসিটি এসে। এই ইলেকট্রিসিটি শিল্প বিপ্লবটা আবিষ্কার সম্ভব হইতো না যদি এই চৌম্বকীয় আবিষ্কার না হয়। শুধু বাতি জ্বালায়া আর শুধু তাপ দিয়া এই শিল্প বিপ্লব সম্ভব হইতো। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তিনি আলোর তড়িৎ চুম্বক তত্ত্ব দিয়েছেন। এটাও আমরা পড়বো ইয়েতে, ওই আলোর চারটা থিওরি বলছিলাম না, এর মধ্যে এটা একটা। কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব আর তাড়িৎ চুম্বক তত্ত্ব। এই সবগুলো তত্ত্ব অনুযায়ী আলোর বৈশিষ্ট্য কি আমরা পড়বো আলোর চ্যাপ্টারে। আজকে বেসিক চ্যাপ্টার তো এই জন্য জগা খিচুড়ি মনে হচ্ছে সব জায়গায়, মানে আমরা অ্যাকচুয়ালি বেসিক আবিষ্কার গুলো আজকে আমরা পড়ছি, হ্যাঁ, এবং একটু পরে বেসিক একক গুলো পড়বো। হেনরিক হার্জ, HERTZ, হার্জ, তিনি কি করেছেন? তাড়িৎ চুম্বকীয় বিকিরণ উৎপাদন ও উদ্ঘাটন করেন। তাড়িৎ চুম্বক বিকিরণ মারাত্মক ব্যাপার। আমরা যা যা আলো যে দেখি চোখে, দৃশ্যমান আলো, এটা তাড়িৎ চুম্বক বিকিরণের একটা ছোট্ট পার্ট মাত্র। এছাড়াও আছে, মনে করেন যে এক্স রে বলেন, গামা রশ্মি বলেন, বিটা রশ্মি বলেন, আলফা রে বলেন, তারপর অবলোহিত তরঙ্গ বলেন, আলট্রাভায়োলেট রে বলেন, অতিবেগুনি রশ্মি, পরে ইনফ্রারেড অবলোহিত, পরে বেতার তরঙ্গ, এগুলা সবই অ্যাকচুয়ালি কি আলাদা আলাদা তাড়িৎ চুম্বক তরঙ্গ। এগুলা তাড়িৎ চুম্বক মানে কি ইলেকট্রোম্যাগনেটিক, এখানে কারেন্টও আছে, আবার চুম্বকও আছে। আমরা যে চোখে দেখি এটা অ্যাকচুয়ালি কি, আমরা যে আলোক শক্তি দেখি এটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি একটা তাড়িৎ চুম্বকীয় বিকিরণ, আর কিছুই না। এই আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একে অপরের লম্বভাবে একটা আরেকটার সঙ্গে যাচ্ছে। এটাকে আমরা চোখে দেখতেছি, আলো মনে করতেছি, আমরা চোখ ফিল করতেছি এটা কিভাবে? আলো হিসেবে। এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যেই বিকিরণের তো অনেক অনেক আলাদা আলাদা ওয়েভ লেন্থ আছে বা তরঙ্গ দৈর্ঘ্য আছে। 400 থেকে 700 ন্যানোমিটার যখন এই তরঙ্গগুলা, সেইগুলো আমাদের চোখে কন্টিনিউয়াসলি অনেক তরঙ্গই ঢুকতেছে, আলট্রাভায়োলেটও ঢুকতেছে। সেদিন নেপালের একটা ডকুমেন্টারি দেখলাম। নেপালের ওই হিমালয় পাহাড়ের আশেপাশে আরেকটা ছোট পাহাড়ে, মানে কাছাকাছি আর কি, হিমালয়ের মতো হতো না, অর্ধেক হিমালয়ের অর্ধেক মনে করেন। ওই পাহাড়ের ম্যাক্সিমাম মানুষ যারা 70 বছরের উপরে, ও সবাই চোখে অন্ধ হয়ে যায়, চোখে ছানি পড়ে যায়। কারণ কি? এরা এত উঁচুতে থাকার কারণে এদের বায়ুমণ্ডলের লেয়ার কম। আর বায়ুমণ্ডলের লেয়ার কম হওয়ার কারণে ওদের আলট্রাভায়োলেট ফিল্টারিং কম হয়। বাতাস ওদেরকে আলট্রাভায়োলেটকে ছাড়তে পারে না। যার কারণে ওরা চোখে এই কন্টিনিউ সারা জীবন ওরা টের পায় না, একবারে দেখে তো 1 মিনিট দেখে তো বোঝা যায় না যে কি হচ্ছে। কন্টিনিউয়াসলি তাদের চোখে আলট্রাভায়োলেট যাচ্ছে, এই জন্য তারা শেষ বয়সে গিয়ে অন্ধ হয়ে যাচ্ছে। তো তার মানে কি, যে এই আমাদের চোখ দিয়েও কিন্তু কন্টিনিউয়াসলি আলট্রাভায়োলেট রশ্মি যাচ্ছে। সো যারা সূর্যে যান, বাইরে যান, রোদের মধ্যে ড্রাইভ করেন বিশেষ করে, তারা সানগ্লাস ইউজ করবেন। এটা শুধু পাঙ্ক না, এটা শুধু যে ভাব ভঙ্গি তা কিন্তু না, এটা চোখকে আলট্রাভায়োলেট রে থেকে বাঁচানোর জন্য সানগ্লাস ইউজ করা খুবই জরুরি। দিস ইজ সায়েন্টিফিক, ভেরি সায়েন্টিফিক। আপনারা, একজন বিজ্ঞানী একটা হাইপোথিসিস দিয়েছিলেন যে মানুষ অ্যাকচুয়ালি পৃথিবীর আদি প্রাণী না। পৃথিবীর প্রাণী অ্যাকচুয়ালি ডাইনোসর। ডাইনোসর, কুমির, গিরগিটি, লেপার্ড, মানে এই সরীসৃপরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদি প্রাণী এবং আসল প্রাণী। আর অন্যান্য প্রাণীগুলো বিবর্তনের মাধ্যমে হয়েছে, আর মানুষও বিবর্তনের মাধ্যমে হয়েছে। এটা চার্লস ডারউইন বলে গেছে। মানুষ আগে হনুমান ছিল, শিম্পাঞ্জি ছিল, এপস ছিল, তারপর হইতে 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 সবশেষে মানুষ হয়ে গেছে। তো এই বানর, হনুমান, শিম্পাঞ্জি, এপস, হনুমান, গরিলা, এগুলা সবই অ্যাকচুয়ালি একই বর্গের অন্তর্ভুক্ত। বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি একই গণের অন্তর্ভুক্ত। মানে এরা ভাই ভাই, পাশাপাশি। তো এখন বিবর্তনবাদ ইসলাম সাপোর্ট করে না। ইসলাম বলতেছে যে মানুষকে মানুষ হিসেবে তৈরি করা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ। তাকে মানুষ আকারে তৈরি করা হয়েছে। যদিও কোরআন শরীফের সবকিছু আবিষ্কার বিজ্ঞানীরা এখনো করতে পারেননি, চিন্তা বিজ্ঞান করতে পারেননি, আর বিজ্ঞানের সব শাখার হিসাবও এখনো হয় নাই। সুতরাং কোনটা সত্য কোনটা মিথ্যা কেউ বলতে পারবে না। হইতেও তো পারে, হতেও তো পারে যে
এই আদম আলাইহিস সালাম পৃথিবীর মানুষ, এটাও সত্য। আবার আল্লাহ প্রুভ করেছে। আবার বিবর্তনবাদও সত্য, এটাও হইতে পারে। হইতেও তো পারে যে এই বানর থেকেই প্রথম মানুষ হয়েছে আদম আলাইহিস সালাম। যদি আমি জানি না কোরআন শরীফে কি আছে, তা আল্লাহ তো এটা বলে নাই, কোথাও নিষেধ করে নাই যে না মানুষ অন্য কোনো প্রাণী আগে ছিল না, এরকম কিছু বলছে? বলে নাই। তাহলে কোনটা সত্য এটা তো আমরা এখনো জানি না। কিন্তু কোরআন শরীফে আছে যে প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম, এবং তিনি অনেক উঁচু ছিলেন। 30 30 ফুট নাকি 300 ফুট গেছে আর কি, অনেক বড় বড় ছিলেন আর কি। বড় ছিলেন দৈর্ঘ্যে। আচ্ছা, তো এখন মানুষ যে এই পৃথিবীর প্রাণী না, ওই বিজ্ঞানী কেন হাইপোথিসিসটা দিয়েছেন? তিনি বলেছেন যে পৃথিবীর অন্যান্য প্রাণীদের সন্তান উৎপন্ন হওয়ার সাথে সাথে তারা স্বাবলম্বী হয়ে যায়। ছাগল, গরু, ইতর প্রাণী যেগুলা সরীসৃপ, পাখি, এবং ইভেন পাখি, তাদেরকে আমরা দুর্বল মনে করি, এরাও ডিম থেকে নিজেরা ফুটে হাঁটতে পারে। তো মানুষের বাচ্চা হাঁটতে গিয়ে 2 বছর লেগে যায়, 1.5 বছর লেগে যায়। কারণ মানুষ কেন আলোর মধ্যে তাকাইতে পারে না? তাকাইলে তার চোখ ঝলসে যায়। অন্যান্য প্রাণীর তো চোখ ঝলসে যায়। তার মানে কি? মানুষের কেন ব্যাক পেন হয় সবার? তার মানে মানুষের যে গ্র্যাভিটি, পৃথিবীর যে গ্র্যাভিটি, অভিকর্ষ, এটা মানুষের জন্য সুইটেবল না। এই জন্য পিঠে মানুষের ব্যথা হয়ে যায়। এবং অনেকগুলো লজিক দিয়ে তিনি বলেছেন মানুষ অ্যাকচুয়ালি এই পৃথিবীর আদি প্রাণী না, মানুষ হচ্ছে এই পৃথিবীতে এলিয়েন। তো এটা শুনে অনেকেই হেসেছে, অন্যান্য বিজ্ঞানীরা হেসেছে। তা আমি কিন্তু একটা লজিক খুঁজে পেয়েছি যে কোরআন শরীফে বলেছে মানুষের আদি নিবাস ছিল জান্নাতে। মানুষের বডিটাকে তৈরি করা হয়েছে জান্নাতের সাথে কম্পেয়ার করে। তার মানে মানুষ অনেক আরামপ্রিয় জাতি। এই পৃথিবীর ইতর প্রাণীদের চেয়ে মানুষ অনেক আরামপ্রিয় জাতি। মানুষের আদি অবস্থান ছিল জান্নাত, এবং ভবিষ্যৎ অবস্থানও হবে জান্নাত। যারা সৃষ্টিকর্তা আল্লাহ এক মানবে না, তারা জাহান্নামে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু নর্মালি মানুষ হচ্ছে জান্নাতের জন্যই তৈরি। মার্কনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মোর্স কোডে সংকেত পাঠানোর উদ্ভাবন। মোর্স কোডটা কি? স্যামুয়েল মোর্স তিনি একটা কোড আবিষ্কার করেছেন, যেটা হচ্ছে ইয়েস অন্য, ইয়েস অন্য, 1 টোকা দিলে এ, 2 টোকা দিলে বি, 3 টোকা দিলে সি, এরকম আর কি। মানে 1 টোকার সাউন্ড কয় টোকা দেওয়া হচ্ছে, এইভাবে কোড দিয়ে মেসেজ দেওয়া হইতো। এখন মনে করেন আগে যখন ফোন বা গ্রামোফোন আবিষ্কার করা হয়নি, অনেক দূরের তো মানুষের সাথে কথা বলা যেত না। তাহলে আমি কিন্তু কি কি শোনানো যেত? টোক্কা শোনানো যেত। টোকা দিলে টং করে উঠছে, এই 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 জিনিসটা মানুষকে শোনানো যেত। এই টোকাটা যখন মানুষ শুনতো, তখন বুঝতো হ্যাঁ 3 টোকা দিছে মানে সি লেখছে, আবার থাইমা 4 টোকা দিছে মানে ডি লেখছে। এভাবে মোর্স এই কোডিংটাকে মোর্স কোড বলা হয়। তো এই মোর্স কোডের সংকেত পাঠানো অনেক কঠিন ছিল। যখনই তাড়িৎ চুম্বকীয় তত্ত্বের সাথে এই মোর্স কোডকে এনকম্পাস করে ফেলা হইলো, কম্বাইন করে ফেলা হইলো, তখন তখন সংকেত দেওয়া মানে মেসেজ, লিখিত সংকেত দেওয়া খুব সহজ হয়ে গেল। সেকেন্ডের মধ্যে মেসেজ দেওয়া যায়। এবং এটা কে কে করছে? মার্কনি। এবং তিনি এই এটা নিয়ে গবেষণা করতে 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 এক সময় রেডিও ওয়েভ, বেতার তরঙ্গ নিয়ে আবিষ্কার করে ফেলেন। এবং পরে বেতার যোগাযোগ, রেডিও ওয়েভকে ইউজ করে কিভাবে অনেক দূরে কথা বলা যায়, লেখা পাঠানো যায়, এগুলো তিনি বলবো না কে করলো, আবিষ্কার করলো। আমাদের ভারতীয় বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু, তিনিও কিন্তু এই বেতার যন্ত্রের উদ্ভাবন করেছেন। কিন্তু কথিত আছে, আমরা শুনি আর কি, বিভিন্ন পেপার পত্রিকায় লেখা হয় যে এই আগে নাকি স্যার জগদীশ চন্দ্র বসু এই বেতার আবিষ্কার করেছেন, কিন্তু তিনি ওইরকম ইন্টারন্যাশনালি স্বীকৃত ছিলেন না বা ইন্টারন্যাশনালি স্টাডি করতেন না বলে তিনি পেটেন্ট দেন নাই। ইন্টারন্যাশনাল পেটেন্ট এন্ড ট্রেডমার্ক একটা অর্গানাইজেশন আছে, সেখানে আবিষ্কার করলে বলতে হবে, জানাইতে হবে যে আমি এটার আবিষ্কারক, কেউ যেন দাবি করতে না পারে আমার। কিন্তু এই পেটেন্টটা জগদীশ চন্দ্র বসু দেন নাই। কিন্তু জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারটাকে পরবর্তীতে মার্কনি আহ দেখে তিনি সে অনুযায়ী আবিষ্কার করে পেটেন্ট করে ফেলছে। এই জন্য মার্কনি হচ্ছে আবিষ্কারক হিসেবে স্বীকৃত হয়ে গেছে। জগদীশ চন্দ্র বসু আগে মূল আবিষ্কারক হয়ে স্বীকৃতি পাননি।
এটা হচ্ছে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় দেখি, ম্যাগাজিনে দেখি, ছোটবেলা স্যারদের মুখে শুনেছি। কিন্তু এখন না এগুলো বিশ্বাস হয় না। কারণ কি জানেন? কারণ বাঙালি তো আবেগী জাতি, সুরের জাতি। হুম। কত কিছু দেখি, ইমোশনাল কথাবার্তা, কত কিছু দেখি। মানুষ আবেগ দিয়া অনেক কিছু, আবেগের বশে মানুষ অনেক গুজব ছড়ায় দেয়। বুঝতে পেরেছেন? আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর নিউক্লিয় তত্ত্ব দেন। রাদারফোর্ড। এবং রাদারফোর্ডের ঠিক পরপরই পরমাণুর তত্ত্ব দিয়েছেন নিলস বোর। নিলস বোরের তত্ত্বটা রাদারফোর্ডের পরমাণুবাদের চেয়ে একটু বেশি সঠিক। ওই যে পরমাণুটা কেমন, পরমাণু বিষয় তত্ত্বটা কি, যে পরমাণুর কেন্দ্রে থাকবে নিউট্রন, ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন। নিউট্রন আর প্রোটন মিলে এটাকে বলা হবে কেন্দ্র বা নিউক্লিয়াস। তার চারদিকে ঘুরতে থাকবে ইলেকট্রন। এই যে তত্ত্বটা, এটা প্রথম দিয়েছেন রাদারফোর্ড। কিন্তু রাদারফোর্ডের কিছু ত্রুটি ছিল। সেই ত্রুটিগুলো, কক্ষপথ সংক্রান্ত কিছু ত্রুটি ছিল, সেগুলো সমাধান করে দিয়েছেন নিলস বোর। 1938 সালে অটো হান এবং স্ট্রেসম্যান আবিষ্কার করেছেন যে পরমাণু ফিশনযোগ্য। ফিশন মানে ভাঙন, আর ফিউশন মানে জোড়া লাগানো। ফিশন মানে ভাঙা। এই যাতে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব। এবং এইটাই ছিল কিন্তু পারমাণবিক বোমা আবিষ্কারের প্রাথমিক ধাপ। পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন কে? ওপেন হেইমার। একটা মুভি আছে ওপেন হেইমার, মুভিটা আপনারা দেখবেন। এই ওপেন হেইমার নামে যিনি বিজ্ঞানী, তিনি এই পারমাণবিক বোমার আবিষ্কার করতে চান নাই। পরে বিভিন্ন পলিটিক্যাল এবং রাষ্ট্রীয় কিছু কারণে তিনি পারমাণবিক বোমাটা আবিষ্কার করতে বাধ্য হয়েছেন। তার জীবনীটা এই দেখানো হয়েছে। ওপেন হেইমার লিখে সার্চ দিন, ইউটিউবে ইউটিউবে ফ্রি পাওয়া যায়। তো আহ, তবে এই যে ফিশন, নর্মাল ফিশন আর তেজস্ক্রিয় ফিশন, দুটোর মধ্যে পার্থক্য আছে। পারমাণবিক বোমায় ব্যবহার করা হয়েছে তেজস্ক্রিয় ফিশন, তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ। তেজস্ক্রিয় মানে, তেজস্ক্রিয় মানে কি, কিছু পদার্থ আছে যারা কন্টিনিউয়াসলি বিকিরণ, তেজস্ক্রিয় বিকিরণ নির্গত করতে 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 এক পদার্থ অটোমেটিক্যালি আরেক পদার্থে চেঞ্জ হয়। যেমন ধরেন রেডিয়াম, রেডন, ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। এইসব পদার্থগুলোকে ব্যবহার করে, তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে পারমাণবিক চেইন রিয়েকশন বলা হয়, শৃঙ্খল বিক্রিয়ায়। শৃঙ্খলিত উপায়ে যদি পারমাণবিক এই তেজস্ক্রিয় পদার্থগুলোকে ভাঙা যায়, তাহলে সে ভাঙার সময় কিছু এনার্জি রিলিজ করে। সেই এনার্জিটাকে কালেক্ট করলে সেইটা আবার পরে, সেই এনার্জির কিছু অংশ পরবর্তী পরমাণুতে সাপ্লাই হয়ে পরমাণুটাকে পরেরটাকে ভেঙে দেয়। আর বাকি এনার্জিটা পৃথিবীতে তাপ ও শক্তি আকারে রিলিজ হয়ে যায়। সেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, মানে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি, যেটা বাংলাদেশেও আছে, পাবনায়। পাবনা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ। এছাড়াও আহ বোমা বানাইতে পারি, যেটা ওপেন হিমার আবিষ্কার করেছে, পরমাণু। তো আমরা কিছু আবিষ্কারক শিখে রাখি। কম্পিউটারের জনককে চার্লস বেবেজ। কারণ কম্পিউটার শব্দের অর্থ কম্পিউট, অর্থ গণনা করা, আর কম্পিউটার মানে গণনাকারী। কম্পিউটার আর ক্যালকুলেটর একই জিনিস শাব্দিক অর্থে। বৈজ্ঞানিক অর্থে আলাদা, বাট উৎপত্তিগত অর্থে ডিকশনারিতে কম্পিউটার আর ক্যালকুলেটর একই জিনিস। তো প্রথম কম্পিউটার যন্ত্র আবিষ্কার করেছেন কে? চার্লস বেবেজ। ইলেকট্রনিক গণনাকারী তিনি আবিষ্কার করেছেন। তারপর একদম আমরা যেটাকে দেখি কম্পিউটার, একটা ডেস্কটপ থাকবে, একটা সিপিইউ থাকবে, একটা মনিটর থাকবে, একটা সিপিইউ থাকবে। এই জিনিসটা আবিষ্কার করেছেন কে? হাওয়ার্ড আইগেন। তা হাওয়ার্ড আইগেন যদি এতে না থাকে, অপশনে না থাকে, বি কেয়ারফুল, এখানে আমরা ভুলটা করে ফেলি। কম্পিউটারের আবিষ্কারক অপশনে আছে জন ভন নিউম্যান, অপশনে আছে চার্লস বেবেজ, অপশনে আছে হাওয়ার্ড আইগেন, অপশনে আছে ধরেন আরো অন্য একজন বিজ্ঞানী। তো তখন কম্পিউটারের আবিষ্কারক কিন্তু হাওয়ার্ড আইগেন। ঠিক আছে? যদি হাওয়ার্ড আইগেন না থাকে, অপশনে চার্লস বেবেজও থাকে, জন ভন নিউম্যানও থাকে, তাহলে আমরা চার্লস বেবেজ দিব এর আবিষ্কারক। আবার কম্পিউটারের জনক কে? এখানে যদি চার্লস বেবেজ থাকে, থাকবেই, এছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু কনফিউশনটা হবে এই যে এইটাতে, এই দুইটাতেই, আধুনিক কম্পিউটারের আবিষ্কারক আর কম্পিউটারের আবিষ্কার।
আর আধুনিক কম্পিউটার বলতে আমরা এখন যেটাকে বুঝি, মনে করেন একটা মনিটর থাকবে এবং একটা সিপিইউ থাকবে, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থাকবে। এটাকে বলা হচ্ছে আধুনিক কম্পিউটার। আর নর্মালি কম্পিউটারের আবিষ্কারক এটা হচ্ছে প্রাচীন কম্পিউটারের আবিষ্কারক, এখন যেরকম দেখি সেরকম না। প্রাচীন কম্পিউটার মনে করেন, প্রাচীন যুগে কম্পিউটার গুলো কেমন ছিল। ধরেন এখন যেটাকে আমরা প্রসেসর বলি, সিপিইউ, এটা তো আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মধ্যে অনেক কিছু আছে, তিনটা পার্ট আছে: অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর রেজিস্টার ইউনিট, মেমোরি ইউনিট। এই তিনটা ইউনিটের সমন্বয় হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং। কিন্তু আগে এত কিছু ছিল না, মেমোরিও ছিল না, আবার রেজিস্টারও ছিল না, অ্যারিথমেটিক লজিকও ছিল না। কি ছিল? খালি একটা প্রসেসর ছিল। আর সেই প্রসেসরটাই ছিল এখন যে প্রসেসরটা আমরা দেখি সিম কার্ডের মতো ঢুকাই দিই, কিনতে গেলে দেখবেন সিম কার্ডের মতো একটা প্রসেসর, ছোট। আগে এই প্রসেসরটাই ছিল একটা রুমের সমান। এটাই ছিল একটা কম্পিউটারের বক্স আর কি। বক্সের ভিতরে শুধু প্রসেসর ছিল, আর কিছু ছিল না। এবং সেটা ছিল একটা রুমের সমান বড়। এটার ভিতরে কিছু বাতি ছিল, লাল বাতি, কম্পিউটার কারেন্টের বাতি। বাতি জ্বলতো নিভতো, জ্বলতো নিভতো। এই জ্বলা আর নিভা, জ্বললে ওয়ান, বাইনারি ওয়ান, আর নিভলে বাইনারি জিরো। এই ছিল প্রাথমিক কম্পিউটারের বৈশিষ্ট্য, যেটা আবিষ্কার করেছিলেন কে? হাওয়ার্ড আইকেন। এটা ছিল কম্পিউটার, যেটা দিয়ে ক্যালকুলেশনও করা যেত, লজিকও অ্যাপ্লাই করা যেত। আর এখন যেটা আমরা দেখি যে অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং তিনটা ইউনিটকে মিলায়া এখন যেরকম আমরা দেখি ছোট সাইজের কম্পিউটার, এটা আবিষ্কার করেছেন জন ভন নিউম্যান। এই দুইটা জায়গায় কোনো কারো প্রশ্ন আছে? এই তিনটা জিনিসের, এই তিনটা আবিষ্কারক, তিনজন বিজ্ঞানীর নাম বললাম, কোনটা কে, কার কাজ কি, কোনো ডিফারেন্স, কোনো প্রশ্ন আছে? ব্যাংকে রাখা। আমার নেট মনে হয় আবার চলে গেছিল, তো দেখা যাচ্ছে আশা করি, না? এবং এই যে টমাস আলভা এডিসন ডিনামাইটের ব্যবসা করে, সরি, এই আলফ্রেড নোবেল ডিনামাইটের ব্যবসা করে যে অনেক টাকা পেয়েছিলেন, সেটা তিনি একটা ব্যাংকে রেখেছেন। সেটার ইন্টারেস্ট দিয়েই কিন্তু এখন নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং তিনি এই ডিনামাইট, বাবা ছেলে মিলে ডিনামাইটের ব্যবসা করে প্রচুর টাকা অর্জন করেছিলেন, অনেক বড় লোক ছিলেন। ফোনোগ্রাফ আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। বাষ্পচালিত ইঞ্জিন, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়াট। তিনি, আমরা যে যে ক্ষমতার একক কি জানি, ওয়াট না? এই ক্ষমতার এককও এই একই ওয়াট, জেমস ওয়াট। বেতার, মার্কনি। বৈদ্যুতিক বাতি, টমাস আলভা এডিসন। অণুবীক্ষণ যন্ত্র, অ্যান্থনি ভন লিউয়েনহুক। এই লিউয়েনহুকের আবিষ্কারের পরেই, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পরেই জীববিজ্ঞানে মারাত্মক পরিবর্তন শুরু হয়। এই জন্য লিউয়েনহুক একজন লিডিং পজিশনের একজন জীববিজ্ঞানী। কিন্তু জীববিজ্ঞানের মূলটা কি ছিল? অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্রটা কি জীববিজ্ঞানের কিছু না, অণুবীক্ষণ যন্ত্র ফিজিক্সের একটা থিওরি। দুইটা গ্লাস, যেটার বক্রতা, দুইটা লেন্স। লেন্সের থিওরি আমরা আলোক বিজ্ঞানে করেছি, মানে পদার্থবিজ্ঞান। সো অণুবীক্ষণ যন্ত্র পদার্থবিজ্ঞানের একটা যন্ত্র। উড়োজাহাজ, রাইট ব্রাদার্স, অরভিল রাইট এবং উইলবার রাইট। এক্স রে আবিষ্কার করেছেন বিজ্ঞানী রনজেন। এবং এই জন্য এক্স রে কে রঞ্জন রেও বলা হয়, বাংলায় বলে রঞ্জন রশ্মি। রঞ্জন মানে রঞ্জন মানে হচ্ছে রং রঞ্জিত, ওই রঞ্জন না। রন্টজেনের সংক্ষিপ্ত নাম রঞ্জন। এক্স রে কিন্তু চোখে দেখা যায় না। যদি রঞ্জিত হইতো, রং হইতো, তাহলে তো আমরা চোখে দেখতাম। পারমাণবিক বোমা, ওই যে বলেছেন একটু আগে, আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, সমন্বিত বর্তনী, কে আবিষ্কার করেছেন? জে এস কেলভি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আইসিটি তে এটা প্রশ্ন আসতে পারে। ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করার পরে
এই কম্পিউটারের সাইজ অনেক ছোট হয়ে গেল, প্রসেসরের সাইজও ছোট। রেডার আবিষ্কার করেছেন বিজ্ঞানী ডর্ন। রাডার আবিষ্কার করেছেন এইচ টেইলর লিও। রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন জেমস হ্যারিসন। ডায়নামো মাইকেল ফ্যারাডে। ফিশন অটো হ্যান এবং স্ট্রেসম্যান, এই যে একটু আগে যেটা বললাম। মাইক্রোফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। মাইক্রোফোন, যেটা দিয়ে কথা শুনি, এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন কিভাবে, কোন যন্ত্রের মাধ্যমে? মাইক্রোফোনের মাধ্যমে। এখন যদি আপনাদের পরীক্ষায় আসে মাইক্রোফোন অ্যাকচুয়ালি কি করে, কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর করে, আপনারা বলতে পারবেন? কেউ একজন বলেন তো, ভুলো অসুবিধা নাই, কিন্তু রেসপন্স করেন। আচ্ছা, মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করে করে কম্পিউটারের ভিতরে ঢুকায় বা মোবাইলের ভিতরে ঢুকায়? কেউ একজন বলেন, আপনাদের ধারণাটা শুনি, বা আপনাদের ব্রেন কেমন। শরীফা বলেন, শিলা বলেন, ইব্রাহিম বলেন, ঈশা বলেন। মাইক্রোফোন, আমি বলতেছি সাউন্ড, কিন্তু সেই সাউন্ডটা রেকর্ড হয়ে যাচ্ছে কোথায়? কম্পিউটারের ভিতরে। তাহলে কোন শক্তি থেকে কোন শক্তিতে কনভার্ট হয়ে যাবে? আমার কথা কি শোনা যাচ্ছে? তড়িৎ শক্তি বা এই টাইপস এর কিছু একটা পড়েছিলাম, ঠিক ওরা বাদ দেন, মাথা। আগেগুলো বাদ দেন, এখন কল্পনা করেন। হ্যাঁ, ছিল সাউন্ড, হইলো সেভ কম্পিউটারে। তাহলে কি শক্তি থেকে কি শক্তি? ভেবে কি পাচ্ছেন? যেমন ফটো ইলেকট্রিক ইফেক্ট, সোলার প্যানেল, কি শক্তি থেকে কি শক্তি? আগে ছিল আলো, পরে পেলাম কি? কারেন্ট। মানে বিদ্যুৎ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করেছে সোলার প্যানেল। এই তো, সহজ না? আমি তো তড়িৎ শক্তি বলছি, এখন কিন্তু বলেন, কনফিউজ ছিলাম। এখন বলেন ইয়ের কথা বলেন, এই যে মাইক্রোফোনের কথা বলেন, কোন শক্তি থেকে কোন শক্তি? শিলা বলেন, আগের উত্তরটা আমি আমি শুনতে পারিনি, কি যেন বলেছিলেন? স্যার প্রথমে যে কোশ্চেন করেছিলেন এর আগে, তো ওটা আমি তড়িৎ শক্তি বলেছিলাম, বাট কনফিউজড ছিলাম। কোন শক্তি থেকে তড়িৎ শক্তি? হ্যাঁ, কোন শক্তি থেকে না, মানে এটা তড়িৎ শক্তি হয়ে আসছে এটা বলছি। না না, এই প্রশ্ন না তো, দুইটা শক্তির নাম বলতে হবে। কোন শক্তি আগে ছিল, পরে কনভার্ট হইলো কোন শক্তিতে? কনভার্ট, আমি শক্তির রূপান্তর, একটা চ্যাপ্টারই আছে আলাদা। শক্তির রূপান্তরে দুই শক্তি, এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তরিত হয়। তাহলে মাইক্রোফোনের কাজটা কি, সে কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে, এটা আমি জানতে ধারণা চাচ্ছি। যেমন মনে করেন ইঞ্জিন, ইঞ্জিনের ভিতরে আমরা দেই পেট্রোল, পাই কি? গতিশক্তি বা তাপ শক্তি। তার মানে কি, ইঞ্জিনের কাজ কি? পেট্রোল থেকে তাপ উৎপন্ন করা। মানে পেট্রোলের ভিতরে কি থাকে? রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি থেকে কি উৎপন্ন করলো সে? তাপ শক্তি উৎপন্ন করলো, এটা হলো ইঞ্জিনের কাজ। আবার সেই তাপ শক্তিকে কি করলো সে? গতি শক্তিতে কনভার্ট করে ফেললো, এটাও ইঞ্জিনের কাজ। তার মানে আলটিমেটলি রাসায়নিক শক্তি থেকে গতি শক্তিতে রূপান্তর করা হলো ইঞ্জিনের কাজ। ইঞ্জিন আর মেশিন এর মধ্যে পার্থক্য কি জানেন? ইঞ্জিন হচ্ছে এমন একটা যন্ত্র যে আবশ্যিকভাবে তাপ শক্তির সাথে সম্পর্ক, যে অন্য কোনো শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর করে তাকে বলা হয় ইঞ্জিন। আর মেশিন হচ্ছে মেকানিক্যাল, মতে এমতে মেশিন এমতে মেকানিক্স। মেশিন হচ্ছে এমন এক যন্ত্র যে অন্য কোনো শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। যান্ত্রিক শক্তি মানে কি? এখানে মুভমেন্ট হইতে হবে, ধাক্কা দেয়, ঘোরায়। যান্ত্রিক শক্তি মানে মুভমেন্ট। এখন এই যেমন সুইং মেশিন, সেলাই মেশিন, এখানে তো কোনো তাপ নাই। সেলাই মেশিনকে কেন সেলাই ইঞ্জিন বললাম না, সেলাই মেশিন কেন বললাম? হাতে ঘুরাইন না, আপনার দাদি যে সেলাই তো হাতে ঘুরাইন না যে সেলাই মেশিনে, এখানে তো তাপের কোনো ফ্যাক্টর নাই, কিন্তু সে তো
মেশিন, ইঞ্জিন না। তাপ নাই বলে সেই মেশিন ইঞ্জিন হইল না, ইঞ্জিন হয়, বুঝতে পেরেছেন? তার মানে মেশিন হচ্ছে এমন একটা যন্ত্র যে অন্য যে কোনো শক্তিকে গতি শক্তিতে বা মেকানিক্যাল এনার্জিতে, যান্ত্রিক শক্তিতে রূপান্তর। আর তাপ, ইঞ্জিন হচ্ছে এমন একটা যন্ত্র যে অন্য যে কোনো তাপ শক্তিতে রূপান্তর। এগুলো আপনাদেরকে ভাবতে হবে, সেটা নাই তো, কোনো বইও নাই। এই যে এটা যে পরীক্ষায় দিবে এটা কি কেউ জানে? প্রশ্ন তো ইদানিং হচ্ছে খুব অ্যানালাইটিক্যাল, খুব চিন্তার মতো প্রশ্ন হচ্ছে। শীত করে মুখস্থ হবে না, এই জন্য ভাবতে হবে, ক্লাসে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন বলেন তো, মাইক্রোফোন কোন শক্তি থেকে কনভার্ট হয়েছে এটুকু বলেন। কোন শক্তিতে কনভার্ট হয়েছে সেটা বলা একটু কঠিন, তো কোন শক্তিটা আগে ছিল সেটা তো অন্তত বলতে পারবেন। ইব্রাহিম, শুনতে পাচ্ছেন না আমার কথা? ইব্রাহিম নাই, এই জন্য উনি রেসপন্স করতেছে না। ইব্রাহিম থাকলে এটা বলতে পারতো, উনি জাস্ট কারেক্ট হয়ে হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। মাইক্রোফোনে আমি বলেছিলাম কথা, মানে ছিল সাউন্ড। শব্দ শক্তিকে রূপান্তর করেছে মাইক্রোফোন কিসে? তড়িৎ শক্তিতে। কারেন্ট উৎপন্ন হয়ে গেল, সাউন্ড কি কারেন্টে কনভার্ট করেছে কে? ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন করেছে কে? মাইক্রোফোন। কেউ যদি ভাবেন ইলেকট্রনিক সিগন্যাল তাহলে ভুল হয়ে যাবে। ইলেকট্রনিক সিগন্যাল মানে বাইনারি সিগন্যাল 1010। আর ইলেকট্রিক্যাল সিগন্যাল মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, কারেন্ট। রেকর্ডিং স্টপ হলো কেন এনামুল? এনামুল ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি রেকর্ড করে দেবো। এখন মাইক্রোফোন কি করে? তড়িৎ শক্তি, সাউন্ডকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, ইলেকট্রনিক শক্তিতে না। ইলেকট্রিক্যাল মানে তড়িৎ শক্তিতে কনভার্ট মাইক্রোফোন। পরে সেই তড়িৎ সিগন্যালকে কম্পিউটারে যখন সেভ করবে, সে তখন সেটাকে ইলেকট্রনিক মানে বাইনারি 1010 তে কনভার্ট করে। সেই কনভার্সনটা মাইক্রোফোন নিজে করে না, সেই কনভার্সনটা কি করে? কম্পিউটারের প্রসেসর সেটাকে পরের কাজটা করে। কিন্তু মাইক্রোফোন আগের কাজটা করে দেয়। আগের কাজটা কি? আগের কাজটা হচ্ছে সাউন্ডকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে, শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর। রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেছেন কে? স্টিফেনসন। তেজস্ক্রিয়তা আবিষ্কারক বেকেরেল। রেডিয়ামের আবিষ্কারক মাদাম কুরি। লেজার রশ্মি আবিষ্কার করেছেন মাইম্যান। প্লবতা, প্লবতা কি? কোন বস্তু, তরল বা বায়ু পদার্থ অন্য কোনো বস্তুকে উপর দিকে ভাসিয়ে রাখতে, চাপ দিয়ে ভাসিয়ে রাখতে চেষ্টা করে, এটাকে বলা হয় প্লবতা। এটা আবিষ্কার করেছেন আর্কিমিডিস। মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন নিউটন। পলিগ্রাফ আবিষ্কার করেছেন জন অগাস্টাস লারসন। আচ্ছা, আমরা পরের চ্যাপ্টারে যাই। রসায়নের কিছু আবিষ্কারক: অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি। হাইড্রোজেন ক্যাভেন্ডিস। কার্বন ডাইঅক্সাইড ভ্যান হেলমন্ট। ভ্যান হেলসিং একটা মুভি আছে। বৈদ্যুতিক কোষ আলেকজান্দ্রো ভোল্টা। এই যে একটু আগে বলেছিলাম, কোষ মানে কি? ব্যাটারি, ইলেকট্রিক সেল, ভোল্টাইক সেল। এটা আলেকজান্দ্রো ভোল্টা আবিষ্কার করেছে। আর গ্যালভানিক সেল আবিষ্কার করেছেন বিজ্ঞানী গ্যালভানি। সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেছেন বিজ্ঞানী ফিলিপস। শুষ্ক কোষ, যেটার নামই হচ্ছে ল্যাকল্যান্ড সেল, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে, আরো কার্বন দণ্ড দিয়ে, জিঙ্ক, ম্যাঙ্গানিজের গুঁড়া, কাঠ কয়লার গুঁড়া, এগুলো দিয়ে ব্যাটারি বানানো। এই ব্যাটারি এটা আবিষ্কার করেছেন কে? জর্জ লেকল্যান্স। এই জন্য এটার নাম লেকল্যান্স সেল হওয়া। বাস্তুরায়ন পদ্ধতি, 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো বস্তুকে সংরক্ষণ করা যেন সে আর না পচে, সেটাকে আবিষ্কার করেছেন কে? লুই পাস্তুর। ইলেকট্রন আবিষ্কার করেছেন জে জে থমসন। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী মোসলে। প্রোটন আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার করেছেন জেমস চ্যাডউইক। ইউরিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানী উলার, ভোলার, ফ্রেডরিক ভোলার। ভোলারও বলে, ভোলারও বলে, আচ্ছা, ফ্রেডরিক ভোলার। ইউরেনিয়াম আবিষ্কার করেছেন বিজ্ঞানী ক্লাপ্রথ। পারমাণবিক বোমা ওপেনহেইমার, একটু আগে বলেছি। আচ্ছা, এবার আমরা পরিমাপে আসি। সবে আগে আমরা শিখবো রাশির সংজ্ঞা।
রাশি জিনিসটা কি? যাকে মাপা যায় তাকেই রাশি বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। যে রাশিগুলা মাপতে অন্য কিছু লাগে না সেটাকে বলা হয় মৌলিক রাশি। 7টা মৌলিক রাশি আমরা মুখস্থ করি, কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টা হচ্ছে মৌলিক রাশি। কয়টা? 7টা। একটু ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবেন, মৌলিক রাশি কয়টা? 7টা। আচ্ছা, তারপরে আমরা দেখি লব্ধ রাশি কাকে বলে। যেই রাশিগুলো নিজে নিজে মাপা যায় না, অন্য কোনো রাশি দিয়ে মাপতে হয়, তাকে বলা হয় লব্ধ রাশি। লাভ করা, লব্ধ মানে কি? লাভ করা হয়েছে আমার। যেমন বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ, এগুলা কি? লব্ধ রাশি। তো আহ ব্যাপার কি, এই মৌলিক রাশি আর লব্ধ রাশি বুঝবো কিভাবে? এককটার দিকে তাকালেই বুঝবেন যে এই এককের মধ্যে একটা সিম্পল একক, যেমন ভরের একক কেজি, এখানে অন্য কোনো কিছু নাই, একটাই। কেজির মধ্যে কোনো ভাঙ্গন আছে? সময় সেকেন্ড, সেকেন্ডকে কি ভাঙা যায়? না। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসকে কি ভাঙা যায়? যায় না। লুমেন, তড়িৎ প্রবাহ, অ্যাম্পিয়ার, এগুলাকে কি ভাঙা যায়? যায় না। কিন্তু এই যে পরের যেগুলো বললাম লব্ধ রাশি, এগুলাকে ভাঙা যায়। কিভাবে ভাঙা গেল? যেমন বেগ, বেগের একক কি? মিটার পার সেকেন্ড। দেখেন বেগের ভিতরে একক দুইটা, একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে সেকেন্ড। মানে দৈর্ঘ্য এবং সময়, এই দুইটা মৌলিক বেগ মিলে, মৌলিক রাশি মিলে উৎপন্ন হয়েছে বেগ রাশিটা। এই জন্য বেগ একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি। এরকম ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটারও আছে সেকেন্ডও আছে। বলের একক কি? নিউটন। নিউটন কি কি ভাঙা যায়? হ্যাঁ, নিউটনকে তো ভাঙা যায় না। তাইলে তো বল মনে হয় লব্ধ রাশি না, বল তো তাহলে মৌলিক রাশি হওয়ার কথা। নিউটনকে কি ভাঙা যায়? হ্যাঁ, যায়। নিউটনকে কিভাবে ভাঙা যায় কেউ জানেন? জানলেও বলবেন না, আমি বলে দিই। নিউটন হচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে নাম, কিন্তু আসলে এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল ইন্টু সরণ, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে এখানে 3টা একক আছে বলের ভিতরে, নিউটনের ভিতরে 3টা একক লুকিয়ে আছে। কেজি, মিটার, সেকেন্ড, 3টা। কাজের একক জুল, কেজি মিটার পার সেকেন্ড। তাপের একক জুল, কেজি মিটার পার সেকেন্ড। জুল মানে কেজি মিটার পার সেকেন্ড। এই জুল হচ্ছে বিজ্ঞানীর নাম, নিউটন হচ্ছে বিজ্ঞানীর নাম। এই জন্য এগুলো শুনে মনে হচ্ছে মৌলিক একক, আসলে না। আসলে নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এই যে কাজ, তাপ, এগুলোর যে জুল, এই জুলের ভিতরে লোকে আছে কেজি মিটার পার সেকেন্ড। তো এগুলো সবই লব্ধ রাশি। আবার রাশিকে যেমন এই ভাঙা যায় কিনা তার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করেছি, মৌলিক আর লব্ধ। ঠিক একই রকম দিক আছে না কি নাই তার উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে রাশির দিক নাই সেটাকে স্কেলার রাশি বলে, যেটার দিক আছে সেটাকে ভেক্টর রাশি বলে। স্কেলার রাশি কোনগুলা? যেমন দেখেন দৈর্ঘ্য, যদি বলি আপনার দৈর্ঘ্য কয় ফুট? 5 ফুট। 5 ফুট কোন দিকে? উত্তর আছে কোনো? নাই। যেই একক বলার পরে কোন দিক দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, সেগুলোই হচ্ছে স্কেলার রাশি। এখন পৃথিবীতে 1 লক্ষ রাশি আছে, আপনি সবগুলো তো মুখস্থ করা সম্ভব না। কিন্তু জিনিসটা যদি আপনি বুঝে যান, তাহলে পরীক্ষায় যেটা আপনি পড়েন নাই সেটাও আসছে, কিন্তু লজিকটা অ্যাপ্লাই করলে আপনি আনসারটা নিজে নিজে খুঁজে পাবেন। আপনার ওজন কয় কেজি? ভর কয় কেজি? 60 কেজি। 60 কেজি কোন দিকে? না, কেজির কোনো দিক নাই। এই জন্য ভর স্কেলার রাশি। দ্রুতি মানে স্পিড, এই ট্রেনটার সর্বোচ্চ বেগ কত? 60 মিটার, 60 কিলোমিটার পার ঘন্টা। কোন দিকে? উত্তর নাই, সব দিকেই। এই জন্য এটা স্কেলার রাশি। তাপমাত্রা, আমার জ্বর হইছে 104 ডিগ্রি ফারেনহাইট, কোন দিকে? উত্তর নাই। এই জন্য এগুলা স্কেলার রাশি। এবার আমরা দেখি যেগুলার দিক আছে মানে ভেক্টর রাশি, নাম হবে স্কেলার রাশির নাম হলো অদিক রাশি, আর ভেক্টর রাশির নাম হচ্ছে দিক রাশি। দেখি তো, সরণ, এটা বানানটা ভুল হয়েছে, মূর্ধন্য ন। সরণ মানে সরে গেছে, তুমি আমার কাছ থেকে 5 মিটার দূরে সরে যাও। যদি সে প্রশ্ন করে কোন দিকে, আপনি বলতে পারবেন পশ্চিম দিকে সরে যাও, মানে দিক দিয়ে উত্তর পাওয়া গেছে, ইয়েস, তাহলে এটা অবশ্যই সরণ, অবশ্যই ভেক্টর রাশি। ওজন,
আমার ওজন কত? ধরলাম 5,000 নিউটন। ওজনের একক কিন্তু কেজি না। আমরা ওজন আর ভরের মধ্যে ডিফারেন্স করে ভুল করে ফেলি। ভরের একক হচ্ছে কেজি, যেটা ভেক্টর রাশি, স্কেলার রাশি, দিক নাই। আর ওজন হচ্ছে, ওজনের একক নিউটন, এটার দিক আছে। ওজনের একক সবসময় নির্দিষ্ট একটা দিকেই হয়, সেটা কোন দিক কে বলতে পারে? ওজন কোন দিকে কাজ করে? ওজনের দিক কোনটা, শিলা বলেন তো? ওজনের দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে নিচের দিকে, মাটির দিকে। আপনি যখন দাঁড়িয়ে আছেন আপনার পায়ের দিকে ওজন কাজ করবে, মানে আপনার ওজন সবসময় মাটির নিচে কেন্দ্রের দিকে কাজ করবে। জি স্যার। কিন্তু ভরের কিন্তু দিক নাই। ভর হচ্ছে এমন একটা ভরের ভরের সংজ্ঞা কি? ভর হচ্ছে পদার্থের মৌলিক পরিমাণ। আপনার দেহের প্রত্যেকটা কোষকে একটা একটা করে আলাদা আলাদা করে মাপলে যে ভর হবে, পারমাণবিক ভর, সেটার যোগফল হচ্ছে ভর। আপনার ভর পৃথিবীতেও যত, আকাশের উপরেও তত, মাটির গভীরেও তত, পৃথিবীর কেন্দ্রেও তত, চন্দ্রে নিয়ে গেলেও তত, মহাশূন্য নিয়ে গেলেও তত। তার মানে আকর্ষণের সাথে এই ভরের কোনো সম্পর্ক। যখন আপনি কিছু ফিল করবেন না, ধরেন মহাশূন্যে চলে গেছেন, ওজন নাই, ছেড়ে দিয়েছে, আপনি ভেসে আছেন আকাশে, কিন্তু তারপরেও কিন্তু আপনার ভর আছে। কিন্তু ওজন কিন্তু জিরো, তখন ওজন থাকবে না। তার মানে ওজন হচ্ছে যেটা আপনি ফিল করেন মাটির দিকে, সেটা হচ্ছে ওজন। আর যেটা আপনি ফিল করেন না, গণিত দিয়ে প্রমাণিত, একটা একটা করে অণুর যোগফল, পরমাণুর যোগফল, সেটা হচ্ছে ভর। ওজনের একক নিউটন, ভরের একক কেজি। যদিও আমরা ওজন যখন মাপি তখন বলে ফেলি যে ভর মাপছি, আসলে ভর মাপি না, আমরা ওজনই মাপি। স্প্রিং নীতি দিয়ে আমরা ওজন মাপি। আর যখন কম্পেয়ার করে মাপি বাটখারা দিয়ে, দুইটা দাঁড়িপাল্লা, সেটা হচ্ছে ভর। আচ্ছা, ওজন, ভরবেগ, ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তো ভরবেগটা যেহেতু আসছে বেগ থেকে, বেগ যেহেতু ভেক্টর রাশি, তাহলে ভরবেগও ভেক্টর রাশি হবে। বর্ণ, বর্ণটা কি? একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। বর্ণ মানে কোনো রাশি নাই। ত্বরণ, একটু লাল করে রাখি, টাইপিং মিস্টেক, লালটা টাইপিং মিস্টেক। সরণ, ত্বরণ, ত্বরণ মানে কি? স্পিড বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার। তো বেগ বৃদ্ধির হার, যেহেতু বেগ বৃদ্ধি হচ্ছে, তাহলে তো অবশ্যই সেটা আহ বেগের সাথে সম্পর্কিত। আর বেগ যেহেতু নিজে ভেক্টর, তাহলে ত্বরণও ভেক্টরই হবে। তড়িৎ তীব্রতা নির্দিষ্ট একটা দিকে, চুম্বক তীব্রতা কোন দিকে, তীব্রতাটা মানে বলটা কোন দিকে কাজ করতে যাবে। এই তড়িৎ তীব্রতা, চুম্বক তীব্রতা, এগুলো অ্যাকচুয়ালি বল, এক প্রকার বল। আচ্ছা, বুঝতে পেরেছি বর্ণটা কি। বর্ণটা অ্যাকচুয়ালি বলকেই টাইপিং মিস্টেক করে বর্ণ লেখা হয়েছে, এটা অ্যাকচুয়ালি বল লিখতে চাইছিল। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তোমাকে বল প্রয়োগ করলাম, ঘুষি দিলাম, 5 নিউটন বলে, কোন দিকে? প্রশ্ন করেছো, উত্তর পেয়েছি, হ্যাঁ, হাতের দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে। টেম্পোটাকে ধাক্কা দাও, কোন দিকে দেবো? উত্তর দিকে দাও। সুতরাং দিক দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া গেছে, তাহলে এটা ভেক্টর রাশি, কারেক্ট। তিনটা পদ্ধতি সবচেয়ে কমন এই বিভিন্ন রাশি মাপার। একটা হচ্ছে সিজিএস, এফপিএস, এমকেএস। সিজিএস পদ্ধতি হচ্ছে সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসে সেকেন্ড। মানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক সেকেন্ড, এটাকে সিজিএস পদ্ধতি বলা হয়। এফপিএস হচ্ছে ফুট, পাউন্ড, সেকেন্ড। দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড। আর এমকেএস হচ্ছে মিটার, কেজি, সেকেন্ড। দৈর্ঘ্য মিটার, ভর হচ্ছে কেজি, আর সময় হচ্ছে সেকেন্ড। এই এমকেএস পদ্ধতিটাই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। এসআই, এসআই বলা হয়, সিস্টেম ইন্টারন্যাশনাল, ল্যাটিন ওয়ার্ড, এই জন্য এসটা আগে। কেউ ভাবতে পারেন যে স্যার ইন্টারন্যাশনাল সিস্টেম, তাহলে তো এটা আইএস হওয়ার কথা, এস আই কেন হইলো, এস কেন আগে গেল? কারণ হচ্ছে এটা ল্যাটিন ওয়ার্ড, সিস্টেম ইন্টারন্যাশনাল, এখান থেকে আসছে। কিছু কনভার্সন আমরা শিখে রাখি। 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার। 1 কিলোমিটার সমান সমান 0.62 মাইল। 1 মিটারে 39.37 ইঞ্চি। আবার 1 ইঞ্চিতে
2.54 সেন্টিমিটার। মুখস্থ। 1 কেজি সমান সমান 2.2 পাউন্ড। বললেন না 2 পাউন্ডের একটা কেক দেন, 3 পাউন্ডের কেক, 1 পাউন্ডের কেক। এই পাউন্ড হচ্ছে ভরের একক। ওকে, কিছু রাশির একক আমরা মুখস্থ করে ফেলি। দৈর্ঘ্য, সরণ, দূরত্ব সবগুলোর একক মিটার। ভরের একক কেজি। সময় দোলনকালের একক সেকেন্ড। ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। আয়তনের একক মিটার কিউব। বেগ এবং দ্রুতি, বেগ হচ্ছে ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কিন্তু দুইটার একক একই, মিটার পার সেকেন্ড। আরেকটা একক আছে কিলোমিটার পার আওয়ার, দুইটাই বেগের একক। এক্স প্রতি সেকেন্ডে কয় মিটার যাবে এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। আর প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাবে সেটাকে বলা হয় কিলোমিটার পার আওয়ার। আবার যদি বলি মাইল পার আওয়ার, এটাও বেগের একক। প্রতি ঘন্টায় কত মাইল যাবে সেটাও বেগের একক। তো প্রশ্ন হচ্ছে যে এই বেগ ভেক্টর আর দ্রুতি স্কেলার, তাহলে দুইটার একক একই হলো কেমনে? হ্যাঁ, আমি বলি এককের সাথে মৌলিক না যৌগিক, তার সাথে ভেক্টর না স্কেলার, তার সাথে কোনো সম্পর্ক। মৌলিক রাশিও স্কেলার হইতে পারে, ভেক্টর হইতে পারে, আবার যৌগিক রাশিও স্কেলার হইতে পারে, ভেক্টর হইতে পারে। প্রশ্ন হলো দুইটার একক সেম হলো কেন? সেম যদি হয়ে থাকে তাহলে দুইটা কেন, একটা ভেক্টর একটা স্কেলার কেমনে হলো? কারণ হচ্ছে দ্রুতি যখন হিসাব করা হবে তখন বলা হবে যে 1 সেকেন্ডে কত মিটার যাইতে পারে। আমি বলি যে একটা ট্রেন, সে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাইতে পারবে। দ্রুতি ইংরেজি হলো স্পিড, স্কেলার রাশি। এই ট্রেনের সর্বোচ্চ স্পিড কত? 60 কিলোমিটার। এখন যদি বলা হয় কোন দিকে 60 কিলোমিটার, এটা তো উত্তর নাই, কারণ ট্রেনের স্পিডই 60 কিলোমিটার সর্বোচ্চ। আর যেদিকে চালাবো সেদিকেই যাবে। এই জন্য স্পিড হচ্ছে স্কেলার রাশি। তো যখন প্রশ্ন করা হবে যে এই ট্রেনটা এই মুহূর্তে চলতেছে 60 কিলোমিটার স্পিডে, যদি বলা হয় এই মুহূর্তে সে 60 কিলোমিটার স্পিডে চলছে, তখন কিন্তু প্রশ্ন করতে হবে কোন দিকে চলছে। তখন কিন্তু উত্তর পাওয়া যাবে দক্ষিণ দিকে চলছে। বুঝতে পেরেছি? এই জন্য দ্রুতি আর স্পিড, বেগ বেগ আর দ্রুতি এক না। বেগের ইংরেজি হচ্ছে ভেলোসিটি, ভেক্টর রাশি, মনে রাখবা, ভিতে ভেক্টর, ভিতে ভেলোসিটি। ত্বরণ, বেগ বৃদ্ধির হার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভরবেগ, ভরের একক কেজি, এই যে লিখলাম কেজি। আর বেগের একক মিটার পার সেকেন্ড, এই যে লিখলাম মিটার পার সেকেন্ড। এই যে এম এস ইনভার্স, এটাকে মিটার পার সেকেন্ড বলা হয়, কেজি মিটার পার সেকেন্ড। বলের একক নিউটন, নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 নিউটন মানে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমি দেখাই দেই, সমান সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যখন এই ওয়ানটা টু হয়ে যাবে তখন সেটাকে বলা হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আবার এই যে কাজ, তাপ, শক্তি, যে কোনো শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, গতি শক্তি, এই সবগুলাই কিন্তু কি শক্তি। শক্তির একক কি? জুল। জুলেরও কিন্তু একটা এই যে এরকম প্রকাশ আছে, মৌলিক একক দিয়ে জুলকেও প্রকাশ করা হয়। জুল তো হচ্ছে নমিনাল নাম, মানে বিজ্ঞানীর নামে নাম, কিন্তু এটার একটা ভাঙ্গানো একক আছে, সেটা কি? জুলের ভাঙ্গানো এককটা কি? কেজি মিটার স্কোয়ার।
কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আবার ক্ষমতার একক ওয়াট। একক সময়ে কাজ করার সকল হারকে ক্ষমতা বলা হয়। এই এই জন্য কাজের এককে টাইম দিয়ে ভাগ করলেই ওয়াট পাওয়া যায়। টাইমের একক সেকেন্ড, সেকেন্ড দিয়ে ভাগ করলে s⁻², আগেই আছে, আরেকটা এস দিয়ে যখন ভাগ হবে, সেকেন্ড দিয়ে যখন ভাগ হবে, সেটা -3 হয়ে যাবে। তাহলে এটাও আমি লিখে দিই, ধরো জাস্ট 2 এর জায়গায় 3 হবে। আচ্ছা, আবার কি চাপ? চাপ কি? চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে নির্দিষ্ট জায়গার ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ বলটা প্রয়োগ করা হয় সেটাকেই চাপ বলা হয়। যেহেতু চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, এই জন্য বলের এককে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই পাওয়া যায় কি? চাপের একক। তাহলে এই যে বলের একক ছিল, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি, ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার দিয়ে এটাকে ভাগ করলে মিটার টু দি পাওয়ার 1 আছে, 2 মাইনাস করলে হয়ে যাবে মিটার টু দি পাওয়ার -1। মিটার টু দি পাওয়ার -1 লিখলেই আমরা চাপের এককটা পেতে পাবো, মানে কম্পেয়ারেবল হবে আর কি। এটা এখানে লিখে দিই, এই 2 এর জায়গায় -1 দিলেই সেটা হয়ে যাবে কি? চাপের ভাঙানো, মানে নমিনাল একক। কম্পাঙ্কের একক হার্জ, আবিষ্কারকের নাম অনুযায়ী। তাপমাত্রার একক কেলভিন। দীপন ক্ষমতার একক লাক্স। আলোক ফ্লাক্সের একক লুমেন। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। তিনটা আলাদা জিনিস, দীপন তীব্রতা, দীপন ক্ষমতা, আর হলো আলোক ফ্লাক্স। লেন্সের ক্ষমতার একক ডায়োপ্টার। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। আধান মানে চার্জ, চার্জের একক কুলম্ব। তড়িৎ তীব্রতার একক নিউটন পার কুলম্ব, এন পার সি। এই নিউটন পার কুলম্ব, নিউটন অবলিক কুলম্ব মানে অথবা না, কিন্তু এটা কিন্তু ভাগ। এই এই যে অবলিক চিহ্নটা, এটা কিন্তু ভাগ বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। আর নিউটন পার কুলম্ব সমান সমান ভোল্ট পার মিটার। ঠিক আছে, এই নিউটন পার কুলম্ব যা, এটার এই যদি ভাঙ্গাই কেজি মিটার পার সেকেন্ড দিয়া, মৌলিক একক দিয়া, এই ভোল্ট পার মিটারকে যদি ভাঙাই কেজি মিটার সেকেন্ড দিয়া, একই আসবে। এই জন্য দুই ভাবেই প্রকাশ করা যায়। তড়িৎ বিভব এবং তড়িৎ চালক শক্তি দুইটার এককই হচ্ছে ভোল্ট। রোধের একক ওহম, বিজ্ঞানীর নাম অনুসারে। রোধের আবিষ্কারক বিজ্ঞানীর নাম হচ্ছে জর্জ সাইমন ওহম, তার নাম অনুসারে। পরিবাহকত্ব বা পরিবাহিতার একক সিমেন্স, একটা জাপানি মোবাইল কোম্পানি ছিল সিমেন্স। সিমেন্স হলো বিজ্ঞানীর নাম অনুসারে, কিন্তু জাপানি বিজ্ঞানীর নাম অনুসারে। কিন্তু যদি এটাকে বলা হয় যে ভেঙে ভেঙে বলা হয়, সেটা হবে পার ওহম পার মিটার। আপেক্ষিক রোধ ওহম মিটার। আপেক্ষিক রোধ আর পরিবাহিতা দুইটা একটা আরেকটার উল্টা। আপেক্ষিক রোধ হচ্ছে কি পরিমাণ বাধা দিবে কারেন্ট যাইতে, এটা হলো আপেক্ষিক রোধ, তার পরিমাপক উপাদানের একটা বৈশিষ্ট্য এটা। আবার যদি বলা হয় যে কি পরিমাণ কারেন্ট যাবে, সেটা হচ্ছে পরিবাহিতা। কি পরিমাণ বাধা দিবে সেটা হচ্ছে আপেক্ষিক রোধ, আর কি পরিমাণ সাপ্লাই দিবে কারেন্ট সেটা হচ্ছে পরিবাহিতা। তো দুইটার বিপরীত বলেই দেখো, এককটা বিপরীত। একটা হচ্ছে পার ওহম পার মিটার, আর একটা হচ্ছে ওহম মিটার। ওটাই দিচ্ছে 1/ওহম মিটার। পার ওহম পার মিটার মানে কি জানো? পার ওহম পার মিটার মানে হচ্ছে 1/ওহম মিটার। এর একক রনজেন বলেছি, তেজস্ক্রিয়তার একক বেকেরেল বলেছি। আবিষ্কারক এবং একক একই নাম। আচ্ছা, পরিমাপের সেকেন্ড পার্ট, আমরা রাশি অলরেডি এগুলো পড়েছি, আমরা রিপিট করলাম না। স্কেলার আর ভেক্টরের পার্থক্যটা আমরা একটু দেখে নিই। এটা ডেফিনেশন থেকে আমরা এটুকু জানি, বলেছি। সেকেন্ড পার্টটা দেখি। স্কেলার রাশি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলা সাধারণ গণিতের নিয়মে করা যায়, কিন্তু ভেক্টর রাশি
যোগ গুণ ভাগ এগুলো সাধারণ গণিতের নিয়মে করা যায় না, ভেক্টরের নিয়ম অনুযায়ী সূত্র দিয়ে করতে হয়। দুইটা স্কেলার রাশির গুণফল সবসময় স্কেলারই হবে, কিন্তু দুইটা ভেক্টর রাশির গুণফল কি ধরনের গুণ করছি তার উপর ডিপেন্ড করে কখনো স্কেলার হইতে পারে, কখনো ভেক্টর। যে কোনো একটার মান শূন্য হলে তাদের গুণফল শূন্য হবে স্কেলার রাশির, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এটা বলা যাবে না, যে কোনো একটার মান শূন্য হইলেও দুইটার গুণফল শূন্য নাও হইতে পারে, অন্য একটা ভেক্টর রাশি হয়ে যেতে পারে। আচ্ছা, একক, এগুলো মৌলিক একক করেছি, আন্তর্জাতিক একক করেছি। মাত্রায় দেখি আমরা, মাত্রা জিনিসটা কি, এটা নতুন। মাত্রা হচ্ছে এককের মতোই একটা জিনিস, কিন্তু এককটা হচ্ছে, মনে করো যেমন যদি বলি যে না, ভরের একক কেজি, কিন্তু কেজি তো হচ্ছে একক দিয়ে বললাম, কিন্তু ভরের যে ইংরেজি শব্দটা, ইংরেজি শব্দের যে প্রথম অক্ষরটা, এটা একটা প্রতীকের মতো একটা বিষয়। এই প্রতীক দিয়ে যখন প্রকাশ করবো সাংকেতিক উপায়ে ভরকে, সেটাকে বলা হবে মাত্রা। যেমন ভরের ইংরেজি আমরা জানি মাস, MASS, মাস। এই মাসের প্রথম অক্ষর এম দিয়ে আমরা ভরের মাত্রা দিয়েছি এম। সময় ইংরেজি টাইম, তো টাইমের প্রথম অক্ষর টি দিয়ে আমরা সময়ের মাত্রা দিয়েছি টি। আবার দৈর্ঘ্যের মাত্রা দিয়েছি এল। লেংথ, লেংথের প্রথম অক্ষর এল, এই জন্য আমরা এটা দিয়েছি এল দিয়ে, আমরা লেংথ দিয়ে আমরা এটাকে দৈর্ঘ্যের মাত্রা প্রকাশ করছি। মাত্রা সমীকরণকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য আমি ইচ্ছা করেই থার্ড ব্র্যাকেট দিচ্ছি, বুঝতে পেরেছো? ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিলেই এটা ভুল হয়ে যাবে। লাল কালি দিয়ে দিলাম, ভুল ছিল, করে দিলাম। মাত্রা সমীকরণ, যেই সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রাকে প্রকাশ করা হয় তাকেই মাত্রা সমীকরণ, এই যে একটু আগে যেটা বললাম থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, যেমন মলের মাত্রা সমীকরণ, ফোর্স ইংরেজি বল, এই জন্য এফ কে লিখে, ফোর্সের প্রথম অক্ষর এফ লিখে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। আর এফ এর মাত্রা সমীকরণ হচ্ছে যে ভর মানে কেজি, লেংথ মানে মিটার, পার টি স্কোয়ার মানে পার সেকেন্ড স্কোয়ার। দেখো এককের সাথে মাত্রা মিলে যাবে। এককটা কোথায়, বলের এককটা কোথায় ছিল, একটু আগে লিখছিলাম যে আমরা, এই যে বল, বল কোথায়, এই যে বল, এই যে দেখো আমি এটা লিখছি। হ্যাঁ, এটাকে যদি আমি একটু কপি করে দেখো, কম্পেয়ার করাই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে বলের মাত্রা সমীকরণের সাথে যদি একটু কম্পেয়ার করো, দেখো তো এই নিউটন সমান মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই কেজির সাথে দেখো কেজির উপর টু দি পাওয়ার ওয়ান, তাহলে এম টু দি পাওয়ার ওয়ান, মিটার টু দি পাওয়ার ওয়ান আছে লেন্থ টু দি পাওয়ার ওয়ান, আচ্ছা টাইম টু দি পাওয়ার মাইনাস টু, সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, মানে কি টাইম টু দি পাওয়ার মাইনাস টু। মানে এই মাত্রা আর একক আসলে একই জিনিস, জাস্ট সরাসরি একক দিয়ে বলে সেটাকে একক বলা হয়, আর প্রতীক নামে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে বলে সেটাকে মাত্রা বলা হয়, কোনো পার্থক্য নেই। পরিমাপের যন্ত্র, কিছু নাম মুখস্থ করে ফেলবে, এখানে বোঝার কিছু নাই। অল্টিমিটার মানে উচ্চতা, অল্টি মানে উচ্চতা, অল্টিটিউড মানে উচ্চতা, অল্টিমিটার মানে অল্টিটিউড মাপার যন্ত্র মানে উচ্চতা মাপার। ফ্যাথোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র। ম্যানোমিটার নর্মাল যে কোনো চাপ মাপার যন্ত্র, কমন টার্ম। আর যখন বলা হবে বায়ুর চাপ তখন সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারও এক প্রকার ম্যানোমিটার। ম্যানোমিটার মানে হচ্ছে যে কোনো চাপ মাপার যন্ত্র, আর ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র। অ্যানিমোমিটার, অ্যানিমেশন শব্দের অর্থ গতি, অ্যানিমোমিটার মানে হচ্ছে বায়ুর গতি মাপার যন্ত্র। এভাবে তোমরা নাম কেন ভাঙাচ্ছি বলো, প্রত্যেকটা নামকে কেন ভাঙাচ্ছি, তোমাদের মনে রাখার জন্য। হাইগ্রোমিটার, হাইগ্রো মানে কি আর্দ্রতা, হাইগ্রোস্কোপ বা হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার জন্য। হাইড্রো শব্দের অর্থ কি পানি, হাইড্রোজেন থেকে আসছে হাইড্রো। হাইড্রোস্ট্যাটিক ফোর্স মানে পানির ফোর্স। হাইড্রোডাইনামিক বা হাইড্রোর মানে পানি রিলেটেড যে কোনো কিছুকে হাইড্রো বলা হয়, আর আর্দ্রতা রিলেটেড যে কোনো কিছুকে হাইগ্রো বলা হয়। যদি জি থাকে বা বাংলায় গ থাকে বুঝবা আর্দ্রতার সাথে সম্পর্ক আছে, আর যদি ড থাকে বা ড্র থাকে, ডি থাকে ইংলিশে, তাহলে সেটা বুঝবা আর্দ্রতা বা বাষ্প না, একদম ডাইরেক্ট লিকুইড পানি দিয়ে নিয়ে কল্পনা করা হচ্ছে।
এভাবে তোমরা ডিফারেন্স করে ফেলো। হাইড্রো মানে পানি তলে, আর ফোন মানে সোনা, মানে পানির নিচে সোনার যন্ত্র, শব্দ পরিমাপ করার জন্য। ল্যাক্টোমিটার, ল্যাক্টো মানে ল্যাক্টোজেন মানে দুধ, মিটার মানে মাপা, দুধ মাপার যন্ত্র, মানে দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র। থার্মো মানে টেম্পারেচার মাপার যন্ত্র। ক্যালোরি মানে হচ্ছে তাপের একক, তাপ আর তাপ শক্তি কিন্তু এক না। থার্মো হচ্ছে তাপমাত্রা, বেশি গরম না ঠান্ডা, এটা মাপার যন্ত্রকে বলা হয় থার্মোমিটার। আর ক্যালোরিমিটার মানে হচ্ছে মোট তাপ শক্তি মাপার যন্ত্র, কত ক্যালোরি বা কত জুল তাপ শক্তি এখানে আছে। তাপ শক্তির একক একাধিক, জুল বা ক্যালোরি সবই কিন্তু তাপ শক্তির একক, তাপমাত্রার একক না। আর তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এগুলো হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্র। একটা জিনিস বেশি গরম না ঠান্ডা সেটা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার, তাপমাত্রা মাপার যন্ত্র। আর একটা জিনিসের মধ্যে কি পরিমাণ তাপ শক্তি সঞ্চিত আছে সেটা দিয়ে কি পরিমাণ অন্য শক্তিতে কনভার্ট করা যাবে, যেমন মনে করো এক 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 বালতি গরম পানি ফুটন্ত, এটার মধ্যে যদি একটা ডিম ছেড়ে দাও, ডিমটা ফুটে যাবে, মানে ডিমকে কনভার্ট করা যাচ্ছে, অনেক শক্তি পাওয়া গেছে। কিন্তু যদি বলা হয় যে এক ফোঁটা গরম পানি, এটা থেকে একটা ডিম সিদ্ধ করা যাবে, যাবে না। এখন যদি বলা হয় যে বালতির পানি টেম্পারেচার 100 ডিগ্রি ছিল না, মনে করো 99 ডিগ্রি ছিল, বালতির পানি টেম্পারেচার 100-র চেয়ে কম, আর এক ফোঁটা যে পানি সেটা একদম 100 ডিগ্রি, ফুটন্ত পানি, মনে করো এক ফোঁটা, পরিমাণ কি 1 ড্রপ, তাহলে কোনটা বেশি গরম? এক বালতি 99 ডিগ্রি পানি বেশি গরম, নাকি এক ফোঁটা 100 ডিগ্রির পানি বেশি গরম? কোনটা বেশি গরম সেটা বলো তো। বুঝতে পারছো? আচ্ছা, যেটা টেম্পারেচার বেশি সেটাই বেশি গরম, মানে 100 ডিগ্রির এক ফোঁটা পানি বেশি গরম। কিন্তু বেশি গরম হওয়ার পরেও তো 100 ডিগ্রির একটা এক ফোঁটা পানি দিয়ে একটা ডিমকে সিদ্ধ করা যাচ্ছে না। আর কম গরম হওয়ার পরেও তো একটা ডিমকে সিদ্ধ করে ফেলা যাচ্ছে, মানে বেশি কাজ করা যাচ্ছে। তার মানে বেশি গরম না ঠান্ডা, আর বেশি কাজ করা যাচ্ছে না কম কাজ করা যাচ্ছে, দুইটা এক জিনিস না। ঠিক আছে। রেইন গেজ, বৃষ্টি মাপার যন্ত্র। আমরা তাপের চ্যাপ্টারে এটা ডিফারেন্স আরো ভালো করে বুঝবো। সেক্সটেন্ট ক্লাসের শুরুতে বলেছি। ক্রোনোমিটার, সূক্ষ্ম সময় ও দ্রাঘিমা পরিমাপ করার জন্য। দ্রাঘিমা কি? আমাদের পুরো পৃথিবীটাকে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমে বিভিন্ন কাল্পনিক রেখা দিয়ে মাপা হয়েছে, এগুলাকে অক্ষাংশ দ্রাঘিমাংশ বলা হয়। স্পিডোমিটার, যেটা দিয়ে নর্মালি যে কোনো কিছুর কমন টার্ম স্পিড মাপা হয়। আর স্পেসিফিক্যালি যদি মোটর গাড়ি হয়, মোটর গাড়ির স্পিড যদি মাপি তাহলে সেটাকে বলা হবে ওডোমিটার। এবং স্পেসিফিক্যালি যদি এরোপ্লেনের স্পিড মাপি সেটাকে বলা হবে ট্যাকোমিটার। রিক্টার স্কেল, ভূমিকম্প মাপার স্কেল, যন্ত্র না কিন্তু, এখানে ভুলটা করো না তোমরা। যন্ত্রের নাম রিক্টার স্কেল না, ভূমিকম্পের তীব্রতার প্রকাশের স্কেল হচ্ছে রিক্টার স্কেল, 7, 8, 6 এর রিক্টার স্কেল বলা হয়। যেমন পিএইচ স্কেল, পিএইচ মাপার যন্ত্র কিন্তু না, স্কেল হচ্ছে বোঝায় যে বেশি পিএইচ না কম পিএইচ। তো যে যন্ত্র দিয়ে মাপে ভূমিকম্প সেটা হচ্ছে সিসমোগ্রাফ বা সিসমোমিটার, ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। যেমন দেখবা সিসমো লাইন, হ্যাঁ সিসমো লাইন মানে কি? ভূমিকম্প হয় যে লাইনে সেটাকে সিসমো লাইন বলা হয়। একটা নির্দিষ্ট বাংলাদেশের মানচিত্রের মধ্যে কিছু লাইন অনুযায়ী ভূমিকম্প হওয়ার পসিবিলিটি বেশি বা কম, ওটাকে সিসমো লাইন বলা হয়, সিসমিক লাইন। তারপর হচ্ছে অডিওমিটার, শব্দের তীব্রতা মাপার যন্ত্র। এমিটার, বিদ্যুতের প্রবাহ মাপার যন্ত্র। ভোল্টমিটার, বিদ্যুতের ভোল্টেজ মাপার যন্ত্র। ওহম মানে রোধের একক, রোধ মাপার যন্ত্র। পাইরোমিটার, তারা বা নক্ষত্রের বা সূর্যের তাপমাত্রা পরিমাপ করার জন্য। এই পাইরোমিটারকে অনেক সময় বিকিরণ পাইরোমিটারও বলা হয়। স্ফিগমোম্যানোমিটার, রক্তচাপ মাপার যন্ত্র। নর্মালি ম্যানোমিটার হচ্ছে নর্মাল যে কোনো চাপ মাপার যন্ত্র, এর সাথে যখন আমি আগে স্ফিগমো লাগাই দিব সেটাকে রক্তচাপ মাপার যন্ত্র। আমরা কিন্তু বিপি মেশিনও বলি, বুঝি না? বিপি মেশিন মানে ব্লাড প্রেশার মেশিন। তো ব্লাড প্রেশারের একক কি? প্রেশারের একক প্যাসকেল বা মিলিমিটার এইচজি, মার্কারি পারদ চাপ, বিভিন্ন এককে চাপকে প্রকাশ করা যায়। আমরা যে 80/120 বলি না, এটা কিন্তু প্যাসকেল এককে না, আন্তর্জাতিক একক প্যাসকেলে প্রকাশ করা হয়। 80/120 হচ্ছে মিলিমিটার পারদ চাপ প্রকাশ করা হয়।
স্টেথোস্কোপ, যেটা দিয়ে ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ মাপা যায়। ওই যে ব্লাড প্রেশার মাপার সময় কানে দিয়ে যে ডাক্তাররা কানে দেয় না একটা যন্ত্র, সেটাকে স্টেথোস্কোপ বলা হয়। কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি মাপে, ওই যে আমরা যখন ইসিজি করি তখন ইকোকার্ডিওগ্রাফ। ইসিজি মানে কি? ইতে ইকো, সিতে কার্ডিও, জিতে গ্রাফ, ইকোকার্ডিওগ্রাফ। তড়িৎবীক্ষণ যন্ত্র, চার্জ মাপা হয়, মাপে না, চার্জ আছে কিনা সেটা টের পায়। চার্জের উপস্থিতি মাপা যায় কিন্তু পরিমাণ মাপা যায় না। আর পরিমাণ যেটা যন্ত্র দিয়ে মাপা যায় সেটার নাম হচ্ছে পটেনশিওমিটার। এটা দিয়ে আবার চার্জের কতটুকু, কত কত কুলম্ব চার্জ আছে সেটা মাপা যায়, চার্জের একক কুলম্ব। ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি মাপা যন্ত্র, উদ্ভিদ যে বাড়তেছে কতটুকু বাড়তেছে এটা। ফোনোগ্রাফ শব্দ রেকর্ড করার জন্য। মাইক্রোফোন কিন্তু না, মাইক্রোফোন হচ্ছে শব্দ ধারণ করার যন্ত্র, তো রেকর্ড করা হয় ফোনোগ্রাফে। আমাদের যে কম্পিউটার, এটা কিন্তু ফোনোগ্রাফ না, এটা কিন্তু জাস্ট সিগন্যালকে রেকর্ড করে ফেলে, বাইনারি যে কনভার্ট। তো আগে এই ইলেকট্রনিক যন্ত্র আবিষ্কার হওয়ার আগে যে যন্ত্রের মাধ্যমে সাউন্ড রেকর্ড করা হতো সেটাকে ফোনোগ্রাফ বলে। এটা একটা ম্যাগনেটিক ডিভাইস ছিল, ইলেকট্রনিক ডিভাইস না। চুম্বকে দেয়া ফোনোগ্রাফের শব্দ ধরা ধরা ওই যে ঘুরতো, মনে আছে? বড় রকম একটা মাইক থাকতো আর একটা সিডি ঘুরতো, এই ঘুরলে সেখান থেকে শব্দ উৎপন্ন হইতো, এটা ছিল ফোনোগ্রাফ। অভিজাত, পুরান আমলের অভিজাত লোকেরা গান শুনতো। ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর। ডায়নামো এবং জেনারেটর দুইটাই যান্ত্রিক শক্তিকে কারেন্টে রূপান্তর করে। যান্ত্রিক শক্তি মানে কি? ঘূর্ণন। মনে করো মানুষের চাক্কা ঘুরাইতেছে আর আমি ব্যাটারিতে কারেন্ট পাইতেছি। ডায়নামো এবং জেনারেটর দুইজনই কারেন্ট উৎপন্ন করে। পার্থক্য হচ্ছে যে ডায়নামো উৎপন্ন করে ডিসি কারেন্ট আর জেনারেটর উৎপন্ন করে এসি কারেন্ট। ডিসি কারেন্ট কি এসি কারেন্ট কি কারেন্টের চ্যাপ্টারে আমি শিখবো। আর মোটর হচ্ছে উল্টাটা, কারেন্টকে কারেন্ট দিয়ে ঘোরায়, কারেন্ট দিয়ে চাক্কা ঘোরায়, সেটা হচ্ছে মোটর। পরিমাপের বিভিন্ন স্কেল। পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে স্কেলটা ছিল সেটাকে সর্বনিম্ন মানে ল্যাবরেটরিতে যেটা ইউজ করা হয় সেটা 100 সেন্টিমিটার বা 1 মিটার, এই জন্য এটাকে মিটার স্কেল বলে। নর্মাল যে কাপড় যে মাপে না, মিটার স্কেল। তো অনেক সময় কাপড় কাপড় আবার গজ দিয়েও মাপা হয়, এখনো অনেক জায়গায় বান্দা তারা চালু আছে, 1 গজ 12 গিরা এরকম বলে, 16 গিরায় 1 গজ, এভাবে মাপে। ভার্নিয়ার স্কেল এটা কি? 1 মিটারের চেয়েও ছোট দৈর্ঘ্য মাপা যায় যে স্কেলটা, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স দুইটা একই রকম, একই থিওরি। পার্থক্য হচ্ছে ভার্নিয়ার স্কেলের চাকা থাকে শুধু নিচের দিকে, যার কারণে সে এই কোনো একটা পদার্থের বাইরের ক্ষেত্রফলটা মাপতে পারে, দৈর্ঘ্যটা মাপতে পারে। আর স্লাইড ক্যালিপার্সে এই চাকা থাকে উপরে, দেখো কিছু চাকা আছে উপরে এবং নিচে, মানে সে কোনো কিছুর ভিতরে ঢুকিয়ে দিয়ে, কোনো একটা পাইপের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাইপের ভিতরের ব্যাসও মাপতে পারে স্লাইড ক্যালিপার্স। কিন্তু দুই জায়গায় থিওরি একই, স্লাইডিং করে, একটা ছোট একটা ক্যালিপার স্লাইড করবে, এই জন্য নাম স্লাইড ক্যালিপার দিচ্ছে। বিজ্ঞানী ভার্নিয়ার আবিষ্কার করছে, এই জন্য এর নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখানেও কিন্তু স্লাইডিং করে, দেখছো ওই যে ভার্নিয়ার স্কেল লেখা যেটা, সেটা স্লাইডিং করে, কোনো পার্থক্য নেই। আর স্ক্রু গজ হচ্ছে একই জিনিস, থিওরি একই। স্লাইড ভার্নিয়ার স্কেলে যেমন স্লাইড করে করে মুভমেন্ট করছে, স্ক্রু গজে স্লাইড না করে করে ঘুরে ঘুরে করে, ঘোরায় ঘোরা এই সূক্ষ্ম দৈর্ঘ্য মাপে। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে কি, বৃত্তাকার জিনিসের মাপা যায় স্ক্রু গজ দিয়ে, একদম চিকন তারের ব্যাসও মাপা যাবে স্ক্রু গজ দিয়ে। স্প্রিং নিক্তি এটা কি? এই নিক্তির সাইডের ছবিটা দেখো, নিজের হুকের মধ্যে যখন তুমি বাজার করে এসে বাজারের ব্যাগটা ঝুলাই দিবা, তখন সেটার ভর জয় কেজি হবে, সে ওজনটাকে মাপবে, সেই কেজিতে কনভার্ট করে তোমাকে দেখাবে। অ্যাকচুয়ালি স্প্রিং নিক্তি মাপে ওজন, কিন্তু তোমার ডান পাশে লেখা থাকে কেজি বা পাউন্ড, এর মানেটা কি? মাপে ওজন, ওজনের একক তো নিউটন, কিন্তু ভরের একক কেজি দেখাচ্ছে, কারণটা অ্যাকচুয়ালি সম ইকুইলিব্রিয়াম করে, সমান তুলনা করে দেখানো হয়েছে যে কত কেজি ওজন আর কত কত কেজি ভর আর কত নিউটন বল সমান, এটার তুলনা করে দেখানো হয়েছে স্প্রিং। কিন্তু যেহেতু স্প্রিং নিক্তি
এই পৃথিবীর আকর্ষণের উপর ডিপেন্ড করে। সুতরাং তুমি যদি এই স্প্রিং নীতিটা নিয়ে চাঁদে চলে যাও, তাহলে যেহেতু চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির 7 ভাগের 1 ভাগ, এই জন্য তুমি পৃথিবীতে চাঁদে গেলে দেখবা ওজন 7 ভাগের 1 ভাগ কমে গেছে। 70 কেজির একজন মানুষকে ঝুলাই দিলে এই বাংলাদেশে বসে তুমি স্প্রিং নীতিতে 70 কেজি দেখবা। চাঁদে গিয়ে যখন ঝুলাই দিবে তখন তুমি আর 70 কেজি দেখবা না, তখন তুমি দেখবা 7 ভাগের 1 ভাগ, মানে 10 কেজি। স্প্রিং নীতি দিয়ে মাপলে, কারণ স্প্রিং নীতি দিয়ে অ্যাকচুয়ালি ওজন মাপা হয় বা টান মাপা হয়, ভর মাপা হয় না। কিন্তু তুমি যদি দাঁড়িপাল্লা দিয়ে মাপো, তাহলে কিন্তু পৃথিবীতেও তুমি 70 কেজি দেখবা, চাঁদে গেলেও তুমি 70 কেজি দেখবা। শেষ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আমরা খুবই বেসিক কিছু জিনিস পড়লাম, একদম ক্লাস 9 10 8 6 7 8 9 10 এর সব চ্যাপ্টার আমরা একটা সামারি। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টারের ডিপে ঢুকতে। এ পর্যন্ত ভালো থাকবে, দেখো। সালাম।